জি ম্যাম, এখন আমরা শুরু করি। ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডাক্তার মাহমুদা শারমিন প্রিয়া, সিনাপস গাইনি টিমের সাথে মেন্টর এবং কোঅর্ডিনেটর হিসাবে যুক্ত আছি। আমার কথা কি শোনা যাচ্ছে? সাউন্ড ক্লিয়ার? জি ম্যাম, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আমাদের হচ্ছে আজকে ইন্টার্নশিপের পরে আমাদের গোল নিয়ে আলাপ আলোচনা। এখন প্রথমে যে কথাটা বলতে চাই, ইন্টার্নশিপের পরে আমাদের ফার্স্ট যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের বিএমডিসি পার্মানেন্ট রেজিস্ট্রেশন কালেক্ট করা। এখন এরপরে আমি প্রথম যে পরীক্ষাটা দিতে পারবো সেটা হচ্ছে এফসিপিএস পরীক্ষা। এরপরে আমাদের এমআরসিওজি আছে, এরপরে ডিপ্লোমা আছে, এরপরে রেসিডেন্সি আছে। সো আমাদের অনেকগুলো পাথ হয়ে আছে। কিন্তু সবচেয়ে আগে যেটা আমাকে জানতে হবে যে আমি আসলে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিটা করছি কেন। আমরা এতদিন 5 বছর পড়ালেখা করেছি, 1 বছর ইন্টার্নশিপ করেছি, আমরা তো সবই পড়েছি, সব টপিকের আমাদের নলেজ আছে, আমরা প্র্যাকটিক্যাল নলেজ গ্যাদার করেছি ইন্টার্নশিপে। এরপরেও হচ্ছে আমাদের পোস্ট গ্রাজুয়েশনটা কেন জরুরি? কারণ এখানে আমাদের স্কিল ডেভেলপমেন্ট, যেটা হচ্ছে সবচেয়ে বড় কথা, যে আমরা একটা নির্দিষ্ট বিষয়ে একদম সর্বোচ্চ স্কিল অর্জন করতে পারছি কি না, এবং সে বিষয়ে আমি কনফিডেন্ট কি না, এবং সে বিষয়ে আমি আশেপাশের মানুষের আস্থা নির্ভরযোগ্য একটা জায়গায় পৌঁছাতে পারছি কি না, সেটা আমার প্রধান উদ্দেশ্য। এর জন্য আমার পোস্ট গ্রাজুয়েশন একটা ডিগ্রি দরকার। এখন আমাদের পরের প্রশ্ন আসে যে এত এত সাবজেক্টের মধ্যে আমি কোন সাবজেক্টটাকে চুজ করব, এইটা সবচেয়ে বেশি জরুরি। অনেক ক্ষেত্রে এটা হয় যে প্রথমে আমরা যখন এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিই সেটা একটা সাবজেক্টে দিই, এরপরে দেখা গেল যে সেখানে ট্রেনিং করতে গেলাম, সেটা আর ভালো লাগছে না, তারপর আবার সেই সাবজেক্টটা চেঞ্জ করে ফেললাম। তখন আসলে বিষয়টা এমন দাঁড়ায় যে আমি তো একে কষ্ট করে পড়ালেখা করে এতদিন পার্ট 1 একটা ডিগ্রি অর্জন করলাম, এরপরে সেটা আবার চেঞ্জ করলাম, তাহলে এতদিনের সময়টা আমার যে পড়ালেখার পিছনে ব্যয় হলো সেটা একরকম অপচয়ের মতো হলো। তারপরে এরপর আমি যে সাবজেক্টটাতে যাব সেখানেও আবার আমার আর একটা দীর্ঘ সময়ের পড়ালেখার প্রয়োজন পড়বে। তো একটা লং টাইম পড়ালেখার মধ্যে দিয়ে তখন যেতে হবে আমি যদি একটা নির্দিষ্ট সাবজেক্টে আমার চয়েস ঠিক রাখতে পারি। তো এই কারণে প্রথমে আপনাকে যেটা করা উচিত, যে আপনি যে ইন্টার্নশিপ করছেন অথবা ইন্টার্নশিপ শেষ করেছেন, প্রথমে আপনার চিন্তা করা উচিত যে আমি কোন ওয়ার্ডে সবচেয়ে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পেরেছি, এবং কোন ওয়ার্ডে আমি পেশেন্ট দেখতে পেরে বা পেশেন্টের ক্লিনিক্যাল ডায়াগনোসিস করতে পেরে আমার নিজের মধ্যে একটা আত্মতৃপ্তি কাজ করেছে, এবং এবং কোথায় আমার হচ্ছে মানসিক প্রশান্তি যেটা বলে সেই জিনিসটা আমি পেয়েছি। তো ওই জিনিসটা চিন্তা করে আপনার সাবজেক্টটা চয়েস করা উচিত। তো সেক্ষেত্রে আমি যদি আমার নিজস্ব অভিজ্ঞতার কথা বলি, প্রথমে আমার যেটা মনে হতো যে আমি মেডিসিনে যাব, যখন আমি 5th ইয়ার পড়ালেখা করলাম, ডেভিডসন পড়লাম, ফাইনাল প্রফ দিলাম, আমার মনে হলো যে ডেভিডসন পড়ে আমার খুব ভালো লাগছে, আমি মেডিসিনে যাব, আমার তো ডায়াগনোসিস করতে খুব ভালো লাগছে। এরপরে যখন আমি ইন্টার্নশিপ শুরু করলাম, আমি যখন ওয়ার্ডে কাজ করা শুরু করলাম তখন দেখলাম যে আমি গাইনিতে কাজ করছি, আমার খুবই ভালো লাগছে, আমি মেডিসিনে কাজ করছি, সেটাও ভালো লাগছে, তাহলে উপায় কি, আমার তো দুই জায়গাতেই ভালো লাগছে। এরপরে আমি খেয়াল করলাম যে গাইনিতে যখন আমি কাজ করছি তখন কতগুলো নির্দিষ্ট স্পেসিফিক জিনিস হচ্ছে যেটা মেডিসিনে কাজ করার সময় আমার সাথে হচ্ছে না, অথবা সেই মেন্টাল পিসের জায়গাটা মেডিসিন আমি পাচ্ছি না। গাইনিতে যেটা হলো, আমাদের মায়েরা অনেক ধরনের অসুবিধা নিয়ে আমাদের কাছে আসে, আমাদের প্রধান দায়িত্ব থাকে যে একটা হেলদি মায়ের বুকে একটা হেলদি বেবি তুলে দেওয়া। তো ওই ঘটনাটা যখন ঘটে, আমি যখন ভ্যাজানাল ডেলিভারি করে একটা বাবুকে তার মায়ের কোলে দিচ্ছি, অথবা সিজারিয়ান সেকশনের মাধ্যমে একটা সুস্থ বাবুকে তার মায়ের কোলে দিচ্ছি, তখন যে একটা প্রশান্তি কাজ করার জায়গা, ওইটা আমি অন্যান্য কোনো সাবজেক্টে তখন আর পেলাম না। তখন আমি ঠিক করলাম যে না, আমি হচ্ছে গানিতেই আসব। এর আগে কিন্তু আমার যখন মেডিসিন ভালো লাগতো তখন কিন্তু আমি মেডিসিনের টুকটাক ডেভিডসনের ক্লাসও করেছিলাম, সেখানে কিছু নোটও করেছিলাম ডেভিডসনের পার্ট 1 দেওয়ার জন্য। এরপরে যখন গানই ভালো লাগলো তখন আমি একদম স্থির হয়ে গেলাম যে না, আমি এখানেই আসবো।
এবং এখানে আমার হচ্ছে পরবর্তী ক্যারিয়ার গ্রো করব। তো ফার্স্টে আপনাকে জানতে হবে আপনি গাইনিতে কেন আসছেন। ঠিক আছে, এখন আমরা যদি এরকম ইমোশনাল কথাবার্তা বাদ দিয়ে একটু প্র্যাকটিক্যাল কথাবার্তা বলি, যে আমার তো শুধু মানসিক প্রশান্তি দিয়ে কাজ হবে না, তাই না? আমার তো এটা ক্যারিয়ার ডেভেলপ করতে হবে এখানে। সো এখানে আপনি যদি খেয়াল করেন বিভিন্ন জায়গার বিভিন্ন জব বিজ্ঞপ্তি দেয়, চাকরির বিজ্ঞপ্তি দেয়, সেখানে লেখা থাকে যে গাইনিতে পিজিটি করা থাকতে হবে। সেটা সব হসপিটালেই আপনি খেয়াল করবেন, যখন একটা ডাক্তার নিয়োগ দিচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা লিখে দিচ্ছে যে গাইনি এবং অপসে তার হচ্ছে ট্রেনিং করা থাকতে হবে অথবা গাইনি অপসের অভিজ্ঞ থাকতে হবে। এরকম চাহিদা তাদের রয়েছে। সো মনে রাখবেন যে একটা হসপিটাল যখন কেউ বানায় বা হসপিটাল যখন কেউ উন্নত করতে চায়, তখন সেখানে আর কোনো ডাক্তার নিক বা না নিক, সেখানে প্রথম যে ডাক্তারের নিয়োগ হবে সেটা হচ্ছে গাইনি ডক্টরের নিয়োগ। গাইনি এবং অবস ডক্টর ছাড়া কোনো হসপিটাল আসলে প্রাথমিকভাবে প্রতিষ্ঠিত হতে পারবে না। সো এইটা সব জায়গাতেই গাইনির চাহিদা থাকবে, সব ক্ষেত্রেই আপনার গাইনির ডক্টর চাইবে। একটা যে কথা প্রচলিত আছে যে গাইনিতে হাইপার স্যাচুরেটেড, ওভার স্যাচুরেটেড, এখানে গিয়ে আসলে কাজ পাওয়া যাচ্ছে না অথবা এখানে ভালো স্কোপ পাওয়া যাচ্ছে না, এগুলো আসলে কিছুই না। এগুলো আসলে চাহিদা বেশি দেখেই যোগান বেশি। সব জায়গাতেই আমাদের গাইনির চাহিদা বেশি। এবং আরেকটা জিনিস খেয়াল করবেন যে আমাদের গাইনিতে আমরা যে ডিজিজগুলো নিয়ে ডিল করছি, সেগুলো কিন্তু শুধু গাইনি ডক্টররাই মেইনলি ডিল করছি। যেমন আমরা ডেলিভারি নিয়ে ডিল করছি, আমরা মেনস্ট্রুয়েশন রিলেটেড অ্যাবনর্মালিটিগুলো নিয়ে ডিল করছি, সেগুলো কিন্তু পুরাটা আমরা নিজেরাই ডিল করছি। এই কথাটার মানে হচ্ছে সেটা কিন্তু ওষুধ কোম্পানির কোনো লোক এসে বা ফার্মাসির কেউ এসে এই ডেলিভারি করাচ্ছে না। সো এই যে গাইনির যে ডিজিজগুলো সেগুলোও হচ্ছে গাইনি ডক্টর দ্বারাই ডিল হচ্ছে। সো সব ক্ষেত্রে গাইনি ডক্টরটা জরুরি। একটা হসপিটাল মানে সেখানে গাইনি ডক্টর মাস্ট লাগবে। ঠিক আছে, গাইনির ডিজিজ অন্য কেউ এসে অত ভালোভাবে ডিল করতে পারবে না যত আমরা ডিল করতে পারবো। সো গাইনির চাহিদা অলওয়েজ থাকবে, এই চাহিদা কখনো কমবে না, এবং চাহিদা বেশি দেখে এখানে যোগান বেশি। 2 নম্বর কথা হচ্ছে আমাদের কিন্তু কাজের ক্ষেত্রটা শুধু যে আউটডোরে সীমাবদ্ধ তা না, শুধু যে ইনডোরে সীমাবদ্ধ তা না, আমরা যে শুধু ওয়ার্ডে বসে বসে ডেলিভারি করাবো তা না, আমরা শুধু অপারেশনে আমরা সিজারিয়ান সেকশন করাবো তাও না। আমরা কিন্তু আউটডোরে পেশেন্ট দেখছি। গাইনি পেশেন্টগুলো বা অপস পেশেন্টগুলো প্রাথমিকভাবে আউটডোরে আমাদের কাছে আসছে, তারপরে তারা ইনডোরে আসছে। সো আমাদের কাজের ক্ষেত্রটা কিন্তু ইনডোর আউটডোর দুই জায়গাতে সমানভাবে বিচরণ করছে। সো এটা কোনো নির্দিষ্ট জায়গার সাবজেক্ট না। সো আপনারা এখানে সব ক্ষেত্রেই আপনারা কাজ করতে পারবেন। এরপরে যেটা বললাম যে একটা হেলদি মায়ের বুকে যখন আপনি একটা হেলদি বেবি দিবেন, তখনকার যে মানসিক প্রশান্তি, এটা আসলে আপনি অন্য কোনো সাবজেক্টে পাবেন না। ঠিক আছে, তো এইসব কারণে আমি নিজেও পার্সোনালি এইসব কারণেই মূলত পরবর্তীতে মেডিসিন থেকে কনভার্ট হয়ে পরে গাইনিতে আমি পার্ট 1 দিয়েছি। ঠিক আছে, আচ্ছা, এখন রোড ম্যাপের ক্ষেত্রে ফার্স্ট আপনাদের প্রথম যে পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা আপনারা দিতে পারবেন সেটা হচ্ছে এফসিপিএস পার্ট 1। তার জন্য আমাদের পার্মানেন্ট রেজিস্ট্রেশন নাম্বার লাগবে। এখন এফসিপিএস পার্ট 1-এর যে ফর্ম ফিল আপের সময়, সেই সময়ের মধ্যে আপনাকে পার্মানেন্ট রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ফর্ম ফিল আপটা করতে হবে। এখন আমাদের এফসিপিএস পার্ট 1 পরীক্ষাটা হবে কোন কোন মাসে? জুন মাসে এবং ডিসেম্বর মাসে। জুনের 1 তারিখে এবং ডিসেম্বরের 1 তারিখে। ঠিক আছে, তাহলে অলরেডি যাদের ইন্টার্নশিপ শেষ হয়েছে তারা এর মধ্যেই ধরেন জুনে যদি পরীক্ষা হয়, তাহলে মার্চ এপ্রিলের মধ্যে আমাদের ফর্ম ফিল আপের ডেটটা থাকবে। এর মধ্যে আপনি হচ্ছে পার্মানেন্ট রেজিস্ট্রেশন নাম্বারটা কালেক্ট করে ফেলবেন। এরপরে এমআরসিওজি যে ডিগ্রিটা আছে, যেটা হচ্ছে 3টা পার্টের, এমআরসিওজি পার্ট 1, 2, 3, সেক্ষেত্রে আপনার যে প্রিপারেশনটা এফসিপিএস এর সাথে এমআরসিওজির প্রিপারেশনটা একটু হলেও কাছাকাছি। এই কারণে এই দুইটা পাশাপাশি লেখা, যে আপনারা যারা এফসিপিএস পার্ট 1-এর প্রস্তুতি নেবেন শুরুতে, এফসিপিএস পার্ট 1 হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু সেই সেম প্রস্তুতি বজায় রেখে যে পড়ালেখাগুলো করেছেন, যে ভাবে আপনারা কোশ্চেন সলভ করেছেন,
পার্ট ওয়ানে সেই সেম প্রস্তুতি মেনটেন করেই কিন্তু আপনারা এমআরসিওজি পরীক্ষাটা দিতে পারবেন। ধরেন আপনি যদি জুনে পার্ট ওয়ান পাশ করে যান এফসিপিএস, আপনি কিন্তু এর পরের সেশনের এমআরসিওজির জন্য মোটামুটি একটা 60 to 70% প্রিপারেশন নিয়ে আর একটু এমআরসিওজির কোশ্চেনগুলো সলভ করে, এমআরসিওজি প্রিভিয়াস সেশনের কোশ্চেন অনেক সলভ করতে হয়, সেগুলো সলভ করে আপনি এর পরের সেশনে এমআরসিওজি পার্ট ওয়ানটা দিতে পারবেন। সো এফসিপিএস এবং এমআরসিওজি মোটামুটি কাছাকাছি প্রিপারেশনের মধ্যে দুইটা ডিগ্রির পার্ট ওয়ান আপনি করে ফেলতে পারবেন। ঠিক আছে, এরপরে হচ্ছে এমএস এবং ডিজিও। প্রথমে হচ্ছে আমি যদি এমএস নিয়ে কথা বলি, এমএস মানে হচ্ছে আমার রেসিডেন্সি, তাই তো? আমরা রেসিডেন্সি যে পরীক্ষাটা দেই, এটা দুইটা ফ্যাকাল্টি, একটা হচ্ছে এমডি, একটা হচ্ছে এমএস। আমরা দিব হচ্ছে সার্জারি ফ্যাকাল্টির আন্ডারে, এই কারণে আমরা দিব হচ্ছে এমএস। গাইনির জন্য কিন্তু আলাদা কোনো রেসিডেন্সির ফ্যাকাল্টি নাই। সার্জারি সাবজেক্টের যারা পরীক্ষা দিবেন তারাও এমএস দিবে, আমরাও এমএস দিব অভিন্ন প্রশ্নে। ঠিক আছে, অভিন্ন প্রশ্নে এমএস পরীক্ষা হবে সার্জারি ফ্যাকাল্টি এবং গাইনি ফ্যাকাল্টি একসাথে। এরপরে ডিজিও। ডিজিও মানে হচ্ছে ডিপ্লোমা ইন গাইনি অ্যান্ড অবস। এখন এমএস এবং ডিজিও পাশাপাশি লেখার উদ্দেশ্য হচ্ছে এই দুইটা পোস্ট গ্রাজুয়েশনের প্রস্তুতি একটু কাছাকাছি। এখন আপনি ইন্টার্নশিপের পরে কেন আমি এফসিপিএস পার্ট ওয়ান দিতে বললাম, কারণ রেসিডেন্সি এবং ডিজিওর একটা শর্ত থাকে যে ইন্টার্নশিপের পরের 1 বছর পরবর্তীতে আপনি রেসিডেন্সি এবং ডিজিও পরীক্ষা দিতে পারবেন, এমএস এবং ডিজিও দিতে পারবেন ইন্টার্নশিপের 1 বছর পরে গিয়ে। ঠিক আছে, তাহলে আপনার যদি এই বছর ইন্টার্নশিপ শেষ হয়ে থাকে, এই বছরে আপনি তাহলে আর এটা পাচ্ছেন না, এর পরের বছরের ডিপ্লোমা এবং রেসিডেন্সিটা আপনি দিতে পারবেন। তাহলে আপনার এই বছরের এফসিপিএস এবং এমআরসিওজির মোটামুটি একটা টার্গেট নিয়ে আপনি আগাতে পারেন। এবং এই যে আপনি এফসিপিএস এবং এমআরসিওজির টার্গেট নিলেন এবং প্রস্তুতি নিলেন, প্রথম এফসিপিএস নিলেন, সেই প্রস্তুতিতে এমআরসিওজি একটা প্রস্তুতি নিলেন, সেই প্রস্তুতিটা বজায় রেখে আপনি সামনের বছরে রেসিডেন্সি এবং ডিপ্লোমা পরীক্ষাও দিতে পারবেন। কিভাবে দিতে পারবেন? আমাদের এফসিপিএস এবং এমআরসিওজিতে বেসিক টপিক পড়তে হয়, যেমন অ্যানাটমি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি। এগুলো সব আমরা যে এমবিবিএস এ 5 বছরে পড়ে এসেছি, এগুলোকে বলে বেসিক টপিক। সো এই বেসিক টপিকগুলো আমাদের এফসিপিএস এমআরসিওজিতেও লাগবে, আবার এগুলো আমার রেসিডেন্সি ডিপ্লোমাতেও লাগবে। ঠিক আছে, সেম টপিক। এখন এই সেম টপিক দিয়েই আবার আপনি সামনের বছরে রেসিডেন্সি ডিপ্লোমা পরীক্ষা দিতে পারবেন, সেখানে আপনি প্রিভিয়াস কোশ্চেনগুলো সলভ করবেন, তখন আপনার রেসিডেন্সি ডিপ্লোমার প্রস্তুতিটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো মোটামুটি এই হচ্ছে আপনার পোস্ট গ্রাজুয়েশনের এই বছর এবং সামনের বছরের ওভারঅল রোড ম্যাপ। এখন যদি আমি বলি যে রেসিডেন্সি এবং ডিপ্লোমার জন্য অলরেডি বলে ফেলেছি আপনাদের যে বেসিক টপিক, এতদিন 5 বছর এমবিবিএস আমরা যা পড়েছি সেগুলোই এখন আবার পড়ে আমাদের এমএস এবং ডিজিও দিতে হবে। ঠিক আছে, ওই অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মা যা যা পড়েছেন সব কিছুই। এখন এতদিন যেগুলো পড়লাম 5 বছরে, এখন সেগুলো পড়তে হবে 6 মাসে। তো অবশ্যই পড়ালেখার স্ট্র্যাটেজির মধ্যে পার্থক্য থাকবে। আপনি এতদিন যে স্ট্র্যাটেজি ফলো করে পড়েছেন বা যেভাবে পড়েছেন, এখন যদি সেভাবে পড়তে চান তাহলে তো আর 6 মাসে বা 1 বছরে আপনি সেই প্রস্তুতি কমপ্লিট করতে পারবেন না। এখন কোন স্ট্র্যাটেজি ফলো করে পড়বেন বা কোন স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে পড়বেন, সেগুলোর জন্য তো আমরা আছি, তাই না? আমাদের সবগুলো বেসিক টপিকের উপর সিনাপসিস শিট আছে, সেগুলোর কোশ্চেন সলভের বই আছে আমাদের কিউ ওয়ার্ল্ড। তো সেগুলো পড়ে এবং কোশ্চেন সলভ করে মোটামুটি আপনার রেসিডেন্সি এবং ডিপ্লোমার প্রিপারেশন কাভার হয়ে যাবে। এফসিপিএস এবং এমআরসিওজির জন্য এই সাবজেক্টগুলোর সাথে আরও এক্সট্রা পড়তে হবে। এফসিপিএস এবং এমআরসিওজির জন্য সেখানে আপনার লাগবে হচ্ছে ডিসি দত্ত টেক্সট বুক, সাথে বায়োফিজিক্স এবং বায়োস্ট্যাটিস্টিক্সের কিছু স্পেশালাইজড ক্লাস।
এখন এই যে ডিসি দত্তের টেক্সট বুক এবং বায়োফিজিক্স এবং বায়োস্ট্যাটিস্টিক্স, এগুলো স্পেসিফিক্যালি আমার এফসিপিএস এবং এমআরসিওজির জন্য বেশি দরকার। এগুলো রেসিডেন্সি এবং ডিপ্লোমাতে খুব একটা আসে না। আসে সেটা দেখা যায় যে 200টার মধ্যে 10টা কোশ্চেন বা 5-6টা কোশ্চেনের মতো আসে, সেগুলো কম আসে। কিন্তু এফসিপিএস এবং এমআরসিওজির জন্য এই টপিকগুলো খুবই বেশি ইম্পর্ট্যান্ট। তাহলে আপনার এখন মনে হতে পারে যে আমি এই টেক্সট বুক পড়বো ডিসি দত্ত, আবার এগুলো বেসিক টপিকও পড়বো, এত কিছু আবার একসাথে পড়বো 6 মাসে, যদি জুনে পরীক্ষা দিতে চাই বা যদি জানুয়ারি সেশনের আগে ডিসেম্বরে পরীক্ষা দিতে চাই, তাহলে এখন করণীয় কি? করণীয় হচ্ছে এটাই যে আপনাদের সবকিছু সহজ করে দেওয়ার জন্য আমাদের কি থাকবে, আমাদের শিট থাকবে এবং ডিসি দত্ত টেক্সট বুকের উপর আমাদের রিভিউ ক্লাস, সেখানে আমাদের শর্ট হ্যান্ড নোট, সেখানে বুক মার্কিং, এগুলো সব প্রোভাইড করা থাকবে, যাতে আপনারা পরীক্ষার আগে এক্সাম ওরিয়েন্টেড ওয়েতে প্রিপারেশন নিতে পারেন। ঠিক আছে, কিন্তু পড়ার টপিক অনেক বেশি। যেখানে যদি আপনি এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন না নেন বা একটু স্ট্র্যাটেজি ফলো করে না আগান, তখন দেখা যাবে যে এগুলো পরীক্ষাতে আপনার আউটকামটা ভালো হচ্ছে না। এখন হচ্ছে আপনি তাহলে প্রাথমিকভাবে কি কি বই আপনার কালেকশনে রাখতে হবে। সবচেয়ে ফার্স্টে আপনি এফসিপিএস দিতে পারবেন, গাইনি এফসিপিএস পার্ট 1। গাইনি এফসিপিএস পার্ট 1 দেওয়ার সবচেয়ে প্রথম শর্ত হলো আপনাকে ডিসি দত্ত টেক্সট বুক কালেক্ট করতে হবে। ডিসি দত্ত টেক্সট বুক না পড়ে আপনি গাইনি পার্ট 1 পরীক্ষা দিতে পারবেন না এবং এখানে ভালো একটা আউটকাম আনতে পারবেন না। সো ফার্স্টে আমাদের নতুন এডিশন এসেছে, অপসের 11th এডিশন এবং গাইনির 9th এডিশন। এই দুইটা নতুন এডিশন কালেক্ট করে ফেলবেন। এছাড়া আমাদের অ্যানাটমির নিটার অ্যাটলাসের যে ফিগারের বইটা ছিল, এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের পার্ট 1-এ। বেসিক অ্যানাটমির জন্য ইম্পর্টেন্ট, পাশাপাশি আমাদের অপস বইয়ে, গাইনি বইয়ে যে অ্যানাটমিক্যাল টপিকগুলো আছে যেগুলোতে আমাদের ফিগার দেখতে হয়, সেটার জন্য নিটার অ্যাটলাস বইটা মাস্ট আপনার কাছে রাখতে হবে, এটা মাস্ট। এরপরে আমাদের এমব্রায়োলজি খুবই দরকারি, যেহেতু আমরা মা এবং বাচ্চা নিয়ে ডিল করছি, সেখানে এমব্রায়োলজি বইটাও আপনার মাস্ট লাগবে। এখন আপনি বই পড়লেন, ক্লাস করলেন, কিন্তু সাথে আপনার কোশ্চেন সলভও করতে হবে। যে কোনো পরীক্ষার আগে আপনি যে পরীক্ষায় বলেন, সব পরীক্ষার আগে কিন্তু ওই পরীক্ষার কোশ্চেনের প্যাটার্নগুলো জেনে প্রস্তুতি নিতে হয়। কিন্তু আমাদের এফসিপিএস পার্ট 1-এ বিসিপিএস থেকে প্রশ্ন দেওয়া হয় না। রেসিডেন্সি এবং ডিপ্লোমার প্রশ্নগুলো আপনি জানতে পারবেন, কিন্তু এফসিপিএস পার্ট 1-এর প্রশ্ন আপনি জানতে পারবেন না, কারণ প্রশ্ন পরীক্ষার পরে নিয়ে নেওয়া হয়, সেটা আমাদের দেওয়া হয় না। কিন্তু আমাদের এখান থেকে আমরা স্টুডেন্টদের কাছ থেকে কোশ্চেন কালেক্ট করে প্রিভিয়াস কোশ্চেনগুলো আমরা একসাথে করে সেটার কোশ্চেন সলভ বই বের করেছি, এবং সেইটা আপনারা কালেক্ট করলে, সেটা সলভ করলে সেখান থেকে আপনার কোশ্চেনের প্যাটার্ন ইজিলি বুঝে যাবেন। ঠিক আছে, সো কোশ্চেন প্যাটার্ন বোঝার জন্য আপনার একটা কোশ্চেন সলভিং বই কাছে রাখতেই হবে। এখন জ্ঞানন ফিজিওলজি যেটা, এইটা আপনারা প্লাস মাইনাস, এটা আপনারা এখন কালেক্ট করে রাখতেও পারেন অথবা নাও রাখতে পারেন। এবিসি বায়োকেমিস্ট্রি এখন রাখতেও পারেন, নাও রাখতে পারেন। লেঞ্জ মাইক্রোবায়োলজিটাও এটা প্লাস মাইনাস, রবিনস প্যাথোলজিটাও প্লাস মাইনাস। এবং যাদের কাছে অলরেডি এই বইগুলো আছে, গ্যানন, এবিসি, লেঞ্জ, রবিনস, তাদের কাছে থাকলে তো খুবই ভালো। মাঝে মাঝে দেখা যায় যে কোনো কিছুতে একটু কনফিউশন হলে মেইন বই থেকে দেখে নিলাম, মেইন বইয়ের উপরে তো বড় কিছু নাই। সো কোনো কিছু কনফিউশন হলে যদি মেইন বই থেকে সে ডাউটটা ক্লিয়ার করে নিতে পারি, তাহলে সেটা সবচেয়ে বেটার হয়। ঠিক আছে, কিন্তু ডিসি দত্ত টেক্সট বুক, নিটার অ্যাটলাস, ল্যাংম্যান এমব্রায়োলজি এবং কোশ্চেন সলভ বুক, এই কয়টা আপনাকে রাখতেই হবে। এবং বেসিকের জন্য কি বললাম, বেসিকের জন্য সিনাপসের বেসিক শিট আছে, এটা মাস্ট আপনাকে রাখতেই হবে, কারণ বেসিকের এত টপিক আসলে আপনি এখন এমবিবিএস এর মতো করে পড়ে আপনি সেটা শেষ করতে পারবেন না। আচ্ছা, প্রিপারেশন স্ট্র্যাটেজি অলরেডি মোটামুটি বলে ফেলেছি যে আপনারা ফার্স্টে বইগুলো কালেক্ট করবেন এফসিপিএস পার্ট 1-এর জন্য। এফসিপিএস এর একটা ওয়েবসাইট আছে, সেটা মাঝে মাঝে দেখবেন আপনারা গুগলে গিয়ে বিসিপিএস সার্চ দিলেই আমাদের বিসিপিএস এর ওয়েবসাইটটা চলে আসবে। সেখানে বিভিন্ন নোটিশ দেয়, কবে পরীক্ষা, কবে আমাদের অ্যাডমিট কার্ড ছাড়বে, কবে আমাদের
ফর্ম ফিল আপের ডেট শুরু হবে, কবে শেষ হবে, এগুলো সব ওই ওয়েবসাইটে দেখা যায়। এর পাশাপাশি পার্ট 1-এর জন্য গাইনির হচ্ছে বিসিপিএস এর সিলেবাস আছে, ওই সিলেবাসটা আপনাদের সিনাপস থেকে প্রোভাইড করা হবে। যারা এখন সিলেবাসের পিডিএফটা নিতে চাইবেন, তারা যদি আমাদের এক্সিকিউটিভ ভাইয়ের সাথে যোগাযোগ করেন, তাহলে গাইনি পার্ট 1-এর সিলেবাসটা আপনারা অ্যাভেল করতে পারবেন। আর যারা লাইভে আছেন, তারা হচ্ছে যদি জুম চ্যাট বক্সে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেন, তাহলে আপনাদের সিলেবাসের পিডিএফটা দিয়ে দেওয়া হবে। তাহলে প্রথমে আপনাকে কি করতে হবে? আপনাকে বইগুলো কালেক্ট করতে হবে, আপনাকে বিসিপিএস এর সিলেবাসটা কালেক্ট করতে হবে, এবং বিসিপিএস এর ওয়েবসাইটে একটু একটু ভিজিট করে আসতে হবে, যে আমি যেখানে পরীক্ষা দিচ্ছি সেখানে যে একটা ওয়েবসাইট আছে, আমি একটু ওয়েবসাইটটা দেখে আসি। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি করতে হবে? আমাদের পার্ট 1-এর যে পার্ট 1-এর প্রিপারেশন হচ্ছে কমপ্লিটলি হচ্ছে কনসেপচুয়াল। এফসিপিএস পার্ট 1 মানে সেখানে প্রিপারেশন হবে কনসেপচুয়াল। এমন না যে আপনি একটা ডিসি দত্তের দাগানো বই কালেক্ট করলেন, হয়তো আগের সেশনে কেউ পার্ট 1 করেছে, এখন সেখানে তার একটা দাগানো বই কালেক্ট করলেন। ঠিক আছে, এখন এই দাগানো বই আপনি মুখস্থ করে গেলেন, এবং সেই মুখস্থ বইটা থেকে পরীক্ষায় অ্যান্সার করলেন, দেখবেন যে আপনার অ্যান্সারটা কারেক্ট হচ্ছে না। কারণ কি? আপনি না বুঝে মুখস্থ করে গিয়েছেন, সেখান থেকে যে প্রশ্নের উত্তরটা করেছেন, বুঝে গিয়ে প্রশ্নের উত্তরটা করলে সেটা কারেক্ট হয়ে যেত। তো প্রথম কথা হচ্ছে, এফসিপিএস পার্ট 1-এ যখনই প্রস্তুতি নেবেন, আপনার মাথায় রাখতে হবে যে আমি যে চ্যাপ্টার পড়ছি, সেই চ্যাপ্টার যেন আমি বুঝে পড়ে যাই, সেটা যেন না বুঝে মুখস্থ করে না যাই। তাহলে শুধু কোনো দাগানো বই মুখস্থ করে বা শুধু শীট মুখস্থ করে এফসিপিএস এর পার্ট 1 পরীক্ষা আমার হবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি ফার্স্টে একবার কনসেপ্ট ক্লিয়ার করে চ্যাপ্টারগুলো পড়বো, এরপরে আমি কোশ্চেন সলভ করব, এরপরে রিভাইজ দিয়ে মক টেস্ট দিব। তাহলে দেখবো যে আমার একটা কমপ্লিট প্রিপারেশন হয়ে গিয়েছে। আমি একটু সাব স্পেশালিটি নিয়ে আপনাদেরকে বলি। আপনাদের যে সাবজেক্টে আপনি যাচ্ছেন, সেই সাবজেক্টের কি কি সাব স্পেশালিটি আছে। প্রথমত আমাদের মাদার সাবজেক্ট অবস গাইনি, এরপরে আমাদের সাব স্পেশালিটির মধ্যে ফিটো ম্যাটার্নাল মেডিসিন, অনকোলজি, ইনফার্টিলিটি, নতুন এতে এসেছে পেলভিক মেডিসিন এবং রিকনস্ট্রাকটিভ সার্জারি। এর মধ্যে আমাদের যে মাদার সাবজেক্ট অবস গাইনি এবং ফিটোম্যাটার্নাল মেডিসিন, এগুলো একটু বেশি স্ট্রেসফুল এবং ইমার্জেন্সি। আপনারা যদি গাইনিতে ক্যারিয়ার করতে চান এবং একটু কম স্ট্রেসের মধ্যে থাকতে চান, তাহলে আপনি অনকোলজি, ইনফার্টিলিটি এবং পেলভিক রিকনস্ট্রাকটিভ সার্জারিতে আসতে পারেন। গাইনি মানে আপনাকে ইমার্জেন্সি ডিল করতেই হবে, কিন্তু তারপরেও যদি আপনি একটু কম স্ট্রেসে থাকতে চান, তাহলে অনকোলজি, ইনফার্টিলিটি অথবা পেলভিক রিকনস্ট্রাকটিভ সার্জারিতে আসতে পারেন। ঠিক আছে? পেলভিক রিকনস্ট্রাকটিভ সার্জারি যেটা, এটা বর্তমানে শুধু এফসিপিএস পার্ট 1-এর জন্যই চালু আছে ঢাকা মেডিকেল এবং চিটাং মেডিকেলে। এটা এখন পর্যন্ত ডিপ্লোমা এবং রেসিডেন্সির জন্য এখনো ওপেন হয়নি। এখন সামনে আমাদের ডিপ্লোমা এবং রেসিডেন্সিতে এটা যুক্ত করবে কিনা, সেটা আপনারা যখন নোটিশ আসবে তখন জানতে পারবেন। কিন্তু বর্তমানে পার্ট 1-এর জন্য এই নতুন একটা সাব স্পেশালিটি চালু হয়েছে, পেলভিক মেডিসিন এবং রিকনস্ট্রাকটিভ সার্জারি। এখানে মূলত আপনাদের ফিস্টুলা, ভেসিকোভ্যাজিনাল ফিস্টুলা এবং কমপ্লিট পেরিনিয়াল টিয়ার, এই রিলেটেড অপারেশনগুলো নিয়ে ডিল করা হবে। আচ্ছা, তো এখন হচ্ছে যেটা প্রথমেই বলেছিলাম, আপনাদের প্রথম কাজ সাবজেক্ট চয়েস করা, যে আমি এই সাবজেক্টেই পার্ট 1 করব। তো ফার্স্ট আপনি সাবজেক্ট চয়েস করলেন, তারপরে আপনি সেখান থেকে কোন ডিগ্রিটা নেবেন সেটা চয়েস করবেন। যে আমার ফার্স্ট অপশন আছে এফসিপিএস পার্ট 1, তাহলে আমি এফসিপিএস পার্ট 1-ই দিব। গাইনিতে এফসিপিএস পার্ট 1 দেওয়ার জন্য প্রথম যে বইটা আপনাকে কালেক্ট করতে হবে, সেটা হচ্ছে ডিসি দত্ত অবস 11 এডিশন, ডিসি দত্ত গাইনি 9th এডিশন। এরপরে যেটা করতে হবে, বিসিপিএস এর সিলেবাসটা কালেক্ট করতে হবে, তারপরে সিনাপসের বেসিক শিটগুলো কালেক্ট করতে হবে, তারপরে পড়তে বসে যেতে হবে। ঠিক আছে? এখন পড়তে বসে যাওয়ার জন্য একটা গাইডলাইন লাগবে। সেই গাইডলাইন আমরা আপনাদেরকে প্রোভাইড করব, যে এত কম সময়ে আপনারা এতগুলো টপিক কিভাবে শেষ করবেন, কোন সাবজেক্টের কোন টপিক থেকে কেমন প্রশ্ন আসে, এগুলো আমরা আপনাদেরকে গাইড করে দিব। ঠিক আছে? এরপরে আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন, তখন আপনাদের সাবজেক্ট চয়েস করতে হবে।
হবে যে আপনি কি মাদার সাবজেক্টে পার্ট 1 দিতে চান নাকি সাব স্পেশালিটি দিতে চান। সাব স্পেশালিটির ক্ষেত্রে যেগুলো আপনার পছন্দ হচ্ছে তার মধ্যে একটা আপনি চয়েস করে ফর্ম ফিল আপ করবেন। মনে রাখবেন, যেই সাবজেক্টে আপনি পার্ট 1 দিবেন সেই সাবজেক্টেই আপনাকে পার্ট 2 ফাইনাল পাশ করে আসতে হবে। মাঝখানে আর সাবজেক্ট চেঞ্জ করার সুযোগ নাই। ঠিক আছে, সাবজেক্ট মাঝখানে আর চেঞ্জ করার সুযোগ নাই। তাহলে কোন সাবজেক্টে আপনি পার্ট 1 দিবেন এটা খুব ভালোভাবে আপনাকে চয়েস করতে হবে। ঠিক আছে। আচ্ছা, আমার সাথে যারা যুক্ত আছেন তাদের কি এই পর্যন্ত কারো প্রশ্ন আছে গাইনি রিলেটেড? আচ্ছা, এটা আপনাদের সবারই একটু প্রশ্ন যে সাব স্পেশালিটির জন্য এফসিপিএস ভালো নাকি রেসিডেন্সি ভালো। সাব স্পেশালিটি হন আর মাদার সাবজেক্ট হন, এফসিপিএস যদি আপনি ট্রেনিং শুরু করেন, প্রথম 2 বছরের যে ট্রেনিংটা থাকবে, এফসিপিএস এর ট্রেনিং হচ্ছে 5 বছর। তার মধ্যে প্রথম 2 বছর হচ্ছে কোর ট্রেনিং। এই যে প্রথম 2 বছরের ট্রেনিং, এটা অভিন্ন ট্রেনিং। মানে আপনি যে সাবজেক্টেই দেন না কেন, ইনফার্টিলিটি, অনকোলজি, ফিটোম্যাটার্নাল অথবা মাদার সাবজেক্ট, অবসগাইনি, যে সাবজেক্টেই পার্ট 1 দেন না কেন, প্রথম 2 বছরের ট্রেনিং হবে হচ্ছে অভিন্ন ট্রেনিং। সেখানে সবাই সেম ট্রেনিং প্রাপ্ত হবেন, সবাই সেখানে সিজার শিখতে পারবে, সবাই সেখানে নর্মাল প্রসিডিওর যত আছে সব শিখতে পারবে। ঠিক আছে, এখন এইটা আসলে খুব একটা পার্থক্য হয় না। তো আপনি যদি রেসিডেন্সির টার্গেট থাকে তাহলে আপনাকে এখন 1 বছর পরে গিয়ে রেসিডেন্সিটা দিতে হবে। যেহেতু এখন আসলে ট্রেনিংটা এভাবেই করা যে খুব বেশি পার্থক্য হয় না। আপনি সাব স্পেশালিটিতে এফসিপিএস করলেও যা, সাব স্পেশালিটিতে রেসিডেন্সিতে গেলেও তাই, খুব একটা পার্থক্য এখন নেই। আগে একটু পার্থক্য ছিল, কেন? কারণ আগে সাব স্পেশালিটিতে দেখা যেত সিনিয়র ম্যাডামদের সংখ্যা একটু কম। তখন আম, আমাদের এফসিপিএস এর ট্রেনিং এ সিনিয়র ম্যাডামের যে সান্নিধ্য পাওয়া সাব স্পেশালিটিতে, যে হাতের কাজ শেখা, সেগুলো একটু কম হতো সাব স্পেশালিটি গুলোতে। কিন্তু এখন সবগুলো সাব স্পেশালিটিতে আমাদের ম্যাডামের সংখ্যা অনেক বেশি, আমাদের ট্রেনার অনেক বেশি, অনেক দক্ষ ম্যাডাম আছেন সব ক্ষেত্রেই। এক্ষেত্রে আপনার রেসিডেন্সি সাব স্পেশালিটি এবং এফসিপিএস এর সাব স্পেশালিটির মধ্যে খুব একটা পার্থক্য হবে না। ঠিক আছে, আপনি যদি এফসিপিএস দিতে চান সামনে, আপনি নিশ্চিন্তে সাব স্পেশালিটিতে এফসিপিএস দিতে পারেন। এটাতে আর এখন খুব একটা পার্থক্য নেই। ঠিক আছে, আর কি কারো কোনো প্রশ্ন আছে? আর কি কারো কোনো প্রশ্ন আছে? আমাদের মেডিকেল কলেজ চয়েস বলতে, পার্ট 1 এর ক্ষেত্রে আমাদের কোনো ফর্ম ফিল আপের সময় চয়েস আপনাকে দিতে হবে না। পার্ট 1 এরটা যেটা, আম, আপনারা আপনাদের পছন্দ মতো ইনস্টিটিউশনে পার্ট 1 এর পরে ট্রেনিং করতে পারবেন। কিন্তু এখন যেটা বিসিপিএস এর নিয়ম করেছে যে, যে ইনস্টিটিউশনে ট্রেনিং করবেন সেখানে একজন ট্রেনারের আন্ডারে 12 জন করে আপনারা ট্রেনিং করতে পারবেন। তো এটা আসলে ওখানে আপনাকে চয়েস দিতে হবে না। কিন্তু আপনি যে ইনস্টিটিউশনে ট্রেনিং করতে চাচ্ছেন, মনে করেন আপনি এখন আম, সলিমুল্লাতে ট্রেনিং করতে যাচ্ছেন, এখন সেখানে গিয়ে আপনাকে খোঁজ নিতে হবে যে সেখানে একজন ট্রেনারের আন্ডারে কতজন ট্রেনি আছে এবং সেখানে ট্রেনিং এর কোনো জায়গা খালি আছে কিনা। একইভাবে ঢাকা মেডিকেলে অথবা সোহরাওয়ার্দীতে অথবা মুগদাতে, ঢাকার মধ্যে যে কোনো জায়গায় আপনি ট্রেনিং করতে পারবেন। কিন্তু সেখানে আপনাকে গিয়ে খোঁজ নিতে হবে যে সেখানে আমার একজন ট্রেনারের আন্ডারে যে 12 জন ট্রেনি থাকার কথা সেটা কি ফিল আপ হয়ে গিয়েছে নাকি জায়গা খালি আছে, তারা ফর্ম ছাড়বে কি না বা তারা নতুন ট্রেনি নিবে কি না, সেটার উপর ভিত্তি করে আপনি সেখানে ট্রেনিং করতে পারবেন। ঠিক আছে, এটা এফসিপিএস এর ক্ষেত্রে। আর ডিপ্লোমা এবং রেসিডেন্সিতে সেখানে আপনাকে ইনস্টিটিউশন চয়েস দিতে হবে। সেটা যখন আপনার যে সার্কুলার আসবে তখন সেই ইনস্টিটিউশনের চয়েসের উপর আমাদের আলাদা সেশন হয়। যেমন ডিপ্লোমার জন্য অলরেডি একটা সেশন হয়ে গিয়েছে, সামনে আরো হবে। তারপরে যখন রেসিডেন্সির সার্কুলার আসবে তখন একটা সেশন হবে। সেটা যখন যেটা সার্কুলার আসবে তখন সেই সাব ইনস্টিটিউশন চয়েসের সেশন আসবে, সেটা ডিপ্লোমা এবং
এবং রেসিডেন্সির জন্য এফসিপিএস এর জন্য কোনো ইনস্টিটিউশন চয়েসের দরকার নাই। ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যদি আর প্রশ্ন না থাকে আমি পরবর্তী স্পিকার সার্জারি কোঅর্ডিনেটর ভাইয়া। ভাইয়া কি আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। আছি আপু। আসসালামু আলাইকুম ভাইয়া, আমাদের সাথে আছে সার্জারি কোঅর্ডিনেটর ডক্টর ইমন ভাইয়া, আমাদের খুবই জনপ্রিয় একজন মেন্টর এবং কোঅর্ডিনেটর। ভাইয়াকে আমি রিকোয়েস্ট করব আমাদের সার্জারির ক্ষেত্রে ইন্টার্নশিপের পরবর্তী পাথওয়েগুলো কি কি আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি প্রিয়া আপুকে। অলরেডি আমরা গাইনি সম্পর্কিত একটা বিস্তারিত আলোচনা জেনেছি, একেবারে ইন্টার্নশিপ শুরুর পর থেকে ইভেন যারা ইন্টার্নশিপ শেষ করেছেন তারপরে কি স্টেপ আমরা আগাবো সেই সম্পর্কিত একটা ডিটেলস ধারণা দিয়েছেন আপু। তো আমি এই পর্যায়ে সার্জারি ফ্যাকাল্টি এবং সার্জারির একটা ডিটেলস আপনাদেরকে ধারণা দিব, যেখানে একেবারে শুরু থেকে যারা এখন ইন্টার্ন শেষ করছেন, ইন্টার্ন শেষ করার পর থেকে অথবা যারা এখন ইন্টার্ন জয়েন করছেন কেবলমাত্র, তারও একটা সুন্দর ধারণা পাবেন আশা করি। তো যারা কোশ্চেন থাকবে, যাদের আমরা যখন সেশনটা শেষ করব তারপরে কোশ্চেন করবেন, অথবা কেউ যদি কোশ্চেন না করেন অনেকে চ্যাট বক্সে আমাদেরকে লিখে জানাতে পারেন, পরবর্তীতে আমরা সেটা সেশন শেষ করে ওটা রিপ্লাই দিব ইনশাল্লাহ। তো সেশনের এই পর্যায়ে সার্জারি ফ্যাকাল্টির ক্যারিয়ার ইন সার্জারি, হোয়াটস নেক্সট আফটার ইন্টার্নশিপ, এই সেশনটাতে আমি স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মাহবুব আপনাদের সাথে আছি। আমি এমবিবিএস পাস করেছি রংপুর মেডিকেল কলেজ থেকে এবং 42তম বিসিএস এর জয়েন করেছিলাম। এফসিএস পাটন পাস করেছি সার্জারিতে, এখন রেসিডেন্ট হিসেবে আছি নিটোরে। তো আমাদের ক্যারিয়ার প্ল্যানিং অ্যাকচুয়ালি আমরা যখন একটা ইন্টার্নশিপ শেষ করি, ইন্টার্নশিপ শেষ করার পরে আমাদের ক্যারিয়ার প্ল্যানিং বেশ কিছু অবস্টাকল চলে আসে, যে আসলে আমরা এখন কোন দিকে আগাবো, বিসিএস এর দিকে নাকি দেশের বাইরে যাব, নাকি আমরা দেশেই থাকবো, এখন দেশে থেকে কি বিসিএস এর দিকে আগাবো নাকি পোস্ট গ্রাজুয়েশনের দিকে আগাবো। এই একটা ডিফিকাল্টি আমাদের মধ্যে চলে আসে যে আমরা এখন কোন দিকে আসলে যাব। অ্যাকচুয়ালি আমরা যদি একেবারে জিরো লেভেলে থাকি, যে না আমরা এখনো পর্যন্ত ডিসাইড করি নাই যে আমি আসলে কোন ফ্যাকাল্টিতে যাব, সার্জারি না মেডিসিন না গাইনি, তো আমাদেরকে এই সেশনটা করার আগে আমাদের ফার্স্ট আগে ডিসাইড করে আসতে হবে যে আমরা হলো সার্জারি ফ্যাকাল্টিতে যাচ্ছি, কারণ সার্জারি ফ্যাকাল্টি নিয়ে আমি ডিটেলস এখানে আলোচনা করব। তো সার্জারি ফ্যাকাল্টির ক্ষেত্রে আমাদের যদি চিন্তা করি, দুইটা কথা চিন্তা করতে হবে ফার্স্টে আমাদের, যে আমরা দেশে থাকবো নাকি দেশের বাইরে যাব। দেশে থাকবো নাকি দেশের বাইরে যাবো, এটা আমার ফার্স্ট একেবারে ইন্টার্নশিপ থাকা অবস্থায় চিন্তা করতে হবে। কারণ আমার যদি চিন্তা থাকে না দেশের বাইরে চলে যাব, তাহলে কিন্তু আমার প্রিপারেশন ইন্টার্নশিপ থেকে শুরু করতে হবে, কারণ ইন্টার্নশিপ থাকা অবস্থায় আমরা দেশের বাইরে অনেকগুলো পরীক্ষা দিতে পারি। আর যদি মনে হয় না দেশে থাকবো, সেক্ষেত্রে আমাদেরকে প্রিপেয়ার হইতে হবে আস্তে আস্তে, যে বিসিএস এর জন্য হোক অথবা এফসিপিএস এর জন্য হোক বা এমএস এর জন্য হোক, প্রিপেয়ার হইতে হইতে দেন আমরা পরবর্তীতে যখন আমাদের ইন্টার্নশিপ শেষ হবে, শেষ হওয়ার পরে আমরা সেই অনুযায়ী পরীক্ষা দেওয়ার চেষ্টা করব। তো যদি আমরা দেশের বাইরের কথা বলি, কি কি অপশন আমাদের আছে, আমরা যদি মনে করি আমরা ইউএস তে সেটেলড হতে চাই, সেক্ষেত্রে আমাদের ইউএসএমএল একটা অপশন আছে এবং এটা খুবই ভালো একটা অপশন। আর এই ক্ষেত্রে একটু আপনাকে ইউএসএমএল পাস করাটা একটু টাফ হয়ে যায়, হয়তো একটু লং টাইম লেগে যায়। হ্যাঁ, যাদের একটু সময় বেশি আছে বা চিন্তা করতেছে না আমাকে সেটেলড হইতেই হবে, তাহলে তারা সেইভাবে প্রিপারেশন শুরু করবেন ইন্টার্নশিপ থাকা অবস্থা থেকেই। আর যদি মনে করেন আমরা ইউকে বা অন্যান্য জায়গাগুলোতে, যেমন ইউকে তে যদি যাইতে চাই আমাকে অবশ্যই প্লাব দিতে হয়, এটা অ্যাকচুয়ালি একটা ইন্ট্রো এক্সাম। যে আমরা যেমন দেশের বাইরে থেকে বাংলাদেশে কেউ যদি এমবিবিএস পাস করে আসে, তাদেরকে ফার্স্ট হলো বিএমডিসি এর একটা সার্টিফিকেট নিতে হয়, এটার জন্য পরীক্ষা দিতে হয়। তো ইউকে তে কেউ যদি জব করতে চায়, সেক্ষেত্রে ওখানে যদি সে প্র্যাকটিস করতে চায়, জিপি প্র্যাকটিস বা আমাকে যেটাকে জেনারেল ফিজিশিয়ানের যে প্র্যাকটিস যেগুলো বলি আমরা, তাকে অবশ্যই এই এন্ট্রি লেভেলের এক্সামগুলো দিতে হয়। সেক্ষেত্রে একটা অপশন হলো প্লাব, অথবা আমরা এমআরসিএস দিতে পারি, বা গাইনের ক্ষেত্রে একটু আগে আপু আলোচনা করেছেন এমআরসিএস আছে, তো আমরা এগুলো দিতে পারি। এগুলো ভালো অপশন যদি আমরা দেশের বাইরে যাইতে চাই। আর যদি মনে করি যে না আমরা শুধুমাত্র মিডল ইস্টে যাইতে চাই, তো মিডল ইস্ট ডিফারেন্ট কান্ট্রিতে ডিফারেন্ট এন্ট্রি এক্সাম আছে, তবে এমআরসিএস মোটামুটি একটা রিকগনাইজড। আমি যেখানে যেতে চাই এমআরসিএস যদি পাস করা থাকে, পার্ট 1 পার্ট 2 আমরা জানি দুইটা পার্ট এখানে, তাহলে আমরা খুব সহজেই মিডল ইস্টের যে কোনো কান্ট্রিতে আমরা কিন্তু সহজেই অ্যাপ্লাই করতে পারি। আর যদি মনে করি না আমরা দেশেই থাকবো, তাহলে দেশে থাকতে হলে আমাদেরকে দুইটা অপশন বেছে নিতে হবে, এবং এই দুইটা অপশন যদি কেউ মনে করেন আমি ফার্স্ট অপশনটা বাদ দিব, বিসিএস টা বাদ দিব, সেটাও দিতে পারেন, কিন্তু
আমি বলবো যেটা যে দুইটা অপশনই আপনাকে হাতে রাখতে হবে, যে না বিসিএস দিব এবং আমি পোস্ট গ্রাজুয়েশনও করব। কারণ সার্জারি ফ্যাকাল্টির ক্ষেত্রে বিসিএস থাকাটার একটা এক্সট্রা ফ্যাসিলিটি আছে, যেটা আপনারা পরবর্তীতে যখন আরো সেশন দিব আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো বিসিএস দিতে গেলে আমাদেরকে কিন্তু ইন্টার্নশিপ থাকা অবস্থায় কিন্তু আমরা বিসিএসটা দিতে পারি, এবং যাদের একেবারে ফার্স্ট প্রায়োরিটি যে আমি বিসিএস দিবই, তারা চেষ্টা করবেন যে ইন্টার্নশিপ থাকা অবস্থায় একটা বিসিএস এর কমপ্লিট একটা প্রিপারেশন নেওয়ার, কমপ্লিট প্রিপারেশন, যাতে ইন্টার্নশিপের মাঝামাঝি অথবা ইন্টার্নশিপ শেষ অবস্থায় শেষ হয়ে যাবে, অথবা ইন্টার্নশিপ মানে শেষ হওয়ার 2-1 মাসের মধ্যে যে ফার্স্ট বিসিএসটা পাবেন ওটাতেই যাতে আপনি ইন্টার্ন নিতে পারেন, ওটার যাতে প্রিলি এক্সামটা আপনি পাস করে যেতে পারেন, সেভাবে প্রিপেয়ার হতে হবে আপনাকে। কারণ যখন আপনি ইন্টার্নশিপ শেষ করবেন, শেষ করার পরে তখন দেখবেন যে এই বিসিএস এর পড়াশোনাটা খুব হিজিবিজি পড়াশোনা। আপনার মনে হবে যে না, এই যে আমি একটা লং টাইম বিসিএস এর প্রিপারেশন নিতে হয়, মোটামুটি একটা যদি ফার্স্ট টাইম আপনি যদি প্রিলি পাস করেন, তাও দেখবেন যে একটা রেগুলার বিসিএস এ জয়েন হইতে হইতে মোটামুটি সব যদি পাস করে যান, প্রিলি রিটেন ভাইবা সব পাস করলেন, তারপরে জয়েন করতে করতে মোটামুটি 3 বছর লেগে যায়। সো এটা একটা লং টাইম। এই জন্য আপনাকে ডিসাইড করতে হবে যে ইন্টার্নশিপ থাকা অবস্থায় এটার একটা প্রিপারেশন নিয়ে নেবো, দেন আমি ইন্টার্নশিপ শেষের পরে আমার পোস্ট গ্রাজুয়েশনের জন্য আগাবো। কারণ পোস্ট গ্রাজুয়েশন কিন্তু মানে কম্পারেটিভলি আমি বলবো যে যদি কেউ 6 মাস মোটামুটি একটা লেগে থাকে, তার পোস্ট গ্রাজুয়েশন কোনো না কোনো একটা সাবজেক্টে দেখা যাবে যে হয়ে যাবে ইনশাল্লাহ। হয়তো বা প্রথমবার না হলেও পরের বার অল্প এফোর্ট দিয়ে হয়ে যাবে। তো আপনাকে এটা ডিসাইড করে নিতে হবে যে আমি এখন কি করব। যদি বিসিএস এর প্ল্যান থাকে, ইন্টার্নশিপ থাকা অবস্থায় আমাকে একটা বিসিএস এর প্ল্যানের দিকে আগাইতে হবে, বা যারা আমরা এখন পড়াশোনা ইন্টার্নশিপ শেষ করে ফেলছি, আমাদেরকে রাখতে হবে যে না বিসিএস নেক্সট যে বিসিএসটা, একটা কমপ্লিট একটা প্রিপারেশন নিয়ে বিসিএসটা দিতে হবে। এরপর যদি পোস্ট গ্রাজুয়েশনের কথা বলি, পোস্ট গ্রাজুয়েশন আসলে সার্জারি ফ্যাকাল্টির জন্য আমাদের দেশে কি কি অপশন আছে এটাকে জানতে হবে আমাদেরকে। আমাদের অপশন আছে এফসিপিএস, এমএস এবং ডিপ্লোমা। এফসিপিএস যেটা, আমরা তো মোটামুটি ইন্টার্নশিপ কমপ্লিট করার পরে যখনই আমরা বিএমডিসি সার্টিফিকেট পাবো, পাওয়ার পরে আমরা যখন এফসিপিএস এর সার্কুলার দিবে, সার্কুলারের যে লাস্ট ডেট দেয়, এই লাস্ট ডেটের মধ্যে যদি আমরা সার্টিফিকেটটা পাই, যে মেইন যে সার্টিফিকেট, তাহলে আমরা এফসিপিএস পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবো। মানে আপনার যদি এমন হয় যে ধরুন আগস্টে আপনার ইন্টার্নশিপ শেষ হচ্ছে, এখন যদি আগস্টে শেষ হয়, হয়তো বা আগস্ট সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে আমাদের একটা এফসিপিএস এর সার্কুলার দেয়। এখন ওই যে সার্কুলারটা দেওয়ার আগেই আপনি কিন্তু এই আগস্টে শেষ হওয়ার পরে আপনি যদি খুব দ্রুত ইন্টার্নশিপের যে সার্টিফিকেটটা, বিএমডিসি সার্টিফিকেটটা দ্রুত নিয়ে নিতে পারেন টাইমলি, তাহলে কিন্তু আপনি ওইবারই এফসিপিএস পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবেন। কারণ আমাদের কিন্তু রিসেন্টলি এফসিপিএস পরীক্ষার টাইমটা একটু চেঞ্জ হয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন যে জুনে পরীক্ষা হচ্ছে আর ডিসেম্বরে পরীক্ষা হচ্ছে, যেটা আগে হতো জানুয়ারিতে এবং জুলাইয়ে। তার মানে আপনাকে কিন্তু যদি ইন্টার্নশিপের জাস্ট ওই মাঝে যদি আপনি মনে করেন যে আমি পরীক্ষা দিতে চাই, তাহলে আপনাকে সেভাবে প্রিপেয়ার হতে হবে যে আমি কোনোভাবে ইন্টার্নশিপের যে সময়টা ডিলে করবো না, যে অনেকে করে যেটা আমি যে 3 মাস বা 1 মাস একটু বাদ দিলাম, বাদ দিয়ে আবার 1 মাস পরে জয়েন করবো ইন্টার্নশিপে, এগুলো না করে আপনি একেবারে একটানা ইন্টার্নশিপটা কমপ্লিট করবেন, দেন আপনি এফসিপিএস এর জন্য প্রিপেয়ার হবেন। যদি হাতে সময় থাকে 2 মাস, সাপোজ আপনি আগস্টে শেষ হলো, তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর আপনি কিন্তু 3 মাস সময় পাবেন। এই 3 মাসে কিন্তু আপনার একটা কমপ্লিট একটা প্রিপারেশন হয়ে যাবে, যদি ইন্টার্নশিপ থাকা অবস্থায় আপনি একটা পড়াশোনার মধ্যে থাকতে পারেন। তো এই ক্ষেত্রে এফসিপিএস এর ক্ষেত্রে তাহলে আমাদেরকে 2টা পরীক্ষা আমরা দিতে পারি, বছরে 2টা পরীক্ষা হয়, এবং এই ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। যেমন দেখুন যে সার্জারি ফ্যাকাল্টির ক্ষেত্রে সার্জারি, যে জেনারেল সার্জারি, নিউরো সার্জারি, অর্থোপেডিক্স, ইউরোলজি, কার্ডিওথোরাসিক সার্জারি, সার্জিক্যাল অনকোলজি, মানে যতগুলো সাবজেক্ট আছে মোটামুটি সার্জারি অ্যান্ড অ্যালার্জিস এর মধ্যে, সবগুলোর কোশ্চেন কিন্তু সেম। কিন্তু তারপরেও আপনি যখন ফর্ম ফিল আপ করবেন, ফর্ম ফিল আপ করার সময় আপনাকে একটা স্পেসিফিক সাবজেক্ট দিতে হয়। যে আপনি যেমন এটা রিসেন্টলি একেবারে কিন্তু ফিক্সড করে দিয়েছে যে আপনি চাইলেই সাবজেক্টটা চেঞ্জ করতে পারবেন না। আপনি যদি জেনারেল সার্জারিতে ফর্ম ফিল আপ করেন, মানে আপনি পাস করলেন এফসিপিএস পার্ট 1 জেনারেল সার্জারিতে। যদি আপনি অর্থোপেডিক্সে এফসিপিএস পার্ট 1 পাস করলেন, মানে আপনি কিন্তু ওই অর্থোপেডিক্সে আপনাকে কন্টিনিউ করতে হবে। এজন্য আপনাকে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটু সাবধানভাবে নিতে হবে যে আমি কোনটাতে আসলে আমি ক্যারিয়ার করতে চাই, সেভাবে কি প্রিপারেশন নিতে হবে। কারণ কোশ্চেন সেম হবে, কিন্তু আপনি চান্স পেয়ে গেলে বা পাস করে গেলে এফসিপিএস পার্ট 1, আপনার কিন্তু ওই সাবজেক্টটা আর তখন চেঞ্জ করার সুযোগ থাকবে না। হ্যাঁ, সুযোগ থাকবে যদি আপনি এটা শেষ করি। যদি আপনি একটা স্পেসিফিক সাবজেক্টে দিতে চান, তাহলে আগে থেকে প্রিপেয়ার হতে হবে। এক্ষেত্রে সার্জারি ফ্যাকাল্টির মধ্যে অপথ্যালমোলজি, ইএনটি, অ্যানেস্থেসিয়া, এই সাবজেক্টগুলোর কিন্তু কোশ্চেন আলাদা এবং এদের পরীক্ষা প্যাটার্নও আলাদা। তাহলে অপথ্যালমোলজি, এই জন্য আমরা অপথ্যালমোলজির জন্য আলাদা একটা সেশন রেখেছি, ইএনটির জন্য আলাদা সেশন রেখেছি। আর রেডিওলজি এন্ড ইমেজিং, এটাও কিন্তু আমরা সার্জারি এফসিপিএস এর মতো মনে হয় শুনে, কিন্তু এটা কিন্তু কোশ্চেন প্যাটার্ন আলাদা এবং এটার এক্সাম সিস্টেমটাও আলাদা, পুরো সিলেবাসটাই আলাদা। আচ্ছা, এরপরে একটা অপশন রেসিডেন্সি বলি আমরা, যেটা হলো এমএস। তো এমএস একটা অপশন থাকতে পারে। এমএস অপশন ক্ষেত্রে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এমএস পরীক্ষা বা ডিপ্লোমা পরীক্ষা, যে দুইটা, আমরা
বছরে একবার দিই, এবং এই পরীক্ষাটা আপনার ইন্টার্নশিপ কমপ্লিট হওয়ার 1 বছর পরে আপনি দিতে পারবেন। মানে আপনি যদি সাপোজ এই বছর ধরুন যে এখন এখন কি মাস, এখন ধরুন যে ফেব্রুয়ারি মাস, আপনার মার্চে ইন্টার্ন শেষ হবে। মার্চে যদি ইন্টার্ন শেষ হয় তাহলে কিন্তু আপনি এই বছরের মানে এই যে 2026 নভেম্বরে যে পরীক্ষাটা হবে আপনি এটাই অ্যাটেন্ড করতে পারবেন না। কিন্তু যদি এমন হতো যে না আপনার ইন্টার্নশিপ শেষ হচ্ছে একেবারে যে এই যে আমাদের যে 28 তারিখ ফেব্রুয়ারি 28 তারিখের মধ্যে শেষ হচ্ছে, তাহলে আপনি অ্যাটেন্ড করতে পারবেন। কারণ আমাদের এই যে সেশন গুলা এমএস সেশনটা শুরু হয় হলো মার্চ থেকে, মানে 2026 সালের নভেম্বরে যে পরীক্ষাটা হবে রেসিডেন্সি বা এমএস পরীক্ষা, এটা হলো আমরা বলবো যে মার্চ 27 সেশন, মানে মার্চ 2027 সেশন, মানে মার্চ 2027 থেকে আপনার মার্চ 2026, এই হলো 1 বছর হলো। মানে ইন্টার্নশিপ শেষ করার পরে আপনাকে 1 বছর থাকতে হবে। 1 বছর না থাকলে আপনি এই পরীক্ষাটা অ্যাটেন্ড করতে পারবেন না। তো যারা এখন ইন্টার্ন করতেছেন বা ইন্টার্ন শেষ হবে কিছুদিনের মধ্যে, হয়তো বা মার্চের দিকে শেষ হবে, মার্চের মাঝামাঝি হোক বা মার্চের যদি 2-4 তারিখেও হয়, তারপরেও কিন্তু আপনার এই পরীক্ষাটা দিতে পারবেন না, 26 সালে দিতে পারবেন না, আপনাদেরকে পরবর্তী বছরের জন্য প্রিপেয়ার হতে হবে। এরপর আসেন ডিপ্লোমা। আচ্ছা, এমএস ফ্যাকাল্টির ক্ষেত্রে একটা বিষয় আমাদের জানা দরকার যে এমএস ফ্যাকাল্টি কিন্তু শুধুমাত্র সার্জারি বলে কথা না, সার্জারি, গাইনি, ইভেন যে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, অ্যানেস্থেশিয়া, রেডিওলজি, ইমেজিং, সবার কোশ্চেন সেম। তাহলে কেউ যদি চিন্তা করেন যে আমি গাইনিতে প্রিপারেশন নিব, তার ক্ষেত্রেও কিন্তু এই এমএস ফ্যাকাল্টির যে সিলেবাস, সেই সিলেবাসটাকে আপনাকে কভার করতে হবে। ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, আপনি যদি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বা সিসিএম বলি আমরা, এটা থেকে প্রিপারেশন নিতে চান, সেক্ষেত্রে আপনাকে এমএস ফ্যাকাল্টির যে সিলেবাস সেটাকে বেস করে প্রিপারেশন নিতে হবে। যদিও আপনি ডিগ্রি পাবেন এমডি, রেডিওলজির ক্ষেত্রে সেম, আপনি এমডি ডিগ্রি পাবেন, কিন্তু অ্যাকচুয়ালি এর প্রিপারেশনটা নিতে হয় আপনার এমএস ফ্যাকাল্টির যে সিলেবাস, সেই সিলেবাসটাকে। কারণ এই যে 5টা সাবজেক্ট আমি এখানে লিখেছি সবার কোশ্চেন কিন্তু সেম, সবাই সেম কোশ্চেন। আচ্ছা, এরপর ডিপ্লোমাটা অ্যাজ লাইক অ্যাজ এমএস ফ্যাকাল্টি, কারণ এখানে আমরা এমএস ফ্যাকাল্টি যে একটা আছে যে আমরা এখানে 200টা কোশ্চেনের পরীক্ষা হয়, আর ডিপ্লোমা জাস্ট ওই সিলেবাসটাই কিন্তু এটা হাফ হয়ে যায়, আমাদের 100টা কোশ্চেনের পরীক্ষা হয় এটা। এবং ডিপ্লোমা পরীক্ষাটা হয় আমাদের মোটামুটি মার্চ মাসে শুরু হয়, এবং এই ডিপ্লোমা সেশনটা শুরু হয় জুলাইয়ে। যেমন আমরা যে এই যে কয়েকদিন পরে আমাদের যে মার্চের 14 তারিখ খুব সম্ভবত এই বছরের যে ডিপ্লোমা পরীক্ষা সেটা হবে, এবং এটা তারা কিন্তু যারা পাশ করবে, যারা হলো চান্স পাবে এই ডিপ্লোমাতে, তারা কিন্তু সেশন শুরু করবে জুলাই মাস থেকে, জুলাই 2026 থেকে তাদের সেশন শুরু হবে। এবং ডিপ্লোমা কোর্স তো 2 বছর পরে তারা পরীক্ষা দিবে, পরীক্ষা দেওয়ার পরে ফাইনাল পরীক্ষা যেটা, ওটার পরে তারা ডিপ্লোমাটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা ফার্স্ট এফসিপিএস এর কথায় আসি, যে এফসিপিএস আমরা বললাম বছরে 2বার পরীক্ষা দিতে পারবো। এখানে আমাদের বিএমডিসির একটা যে সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা থাকা লাগবে, পার্মানেন্ট যে রেজিস্ট্রেশনটা থাকা লাগবে। এবং যদি আমি পাশ করে যাই, এফসিপিএস পার্ট 1 যদি পাশ করি, সেক্ষেত্রে আমাকে 2 বছর ট্রেনিং করতে হয়, ফার্স্ট কোর ট্রেনিং বলি আমরা এটাকে। এটা হলো আপনি যে সাবজেক্টই পাশ করুন না কেন, সার্জারি হোক বা জেনারেল সার্জারি হোক বা অর্থোপেডিক্স বা নিউরোলজি বা মানে নিউরোসার্জারি বা ইউরোলজি, আপনাকে অবশ্যই 2 বছরের কোর ট্রেনিং করতে হবে। এই ট্রেনিংটা মেইনলি সার্জারির উপরে, জেনারেল সার্জারির উপরে, বা বিভিন্ন রোটেশন থাকে কিছু কিছু ক্ষেত্রে, দেখা যায় 3 মাস। আপনি যদি মনে করেন যে আমি অমুক জায়গায় রোটেশন নিব, আপনি স্যারদেরকে বলে সেভাবে আপনি রোটেশন নিয়ে এটা 2 বছরটা পূর্ণ করতে হয়। এই 2 বছর পরে আপনার একটা মিড টার্ম পরীক্ষা হবে, এবং মিড টার্ম পরীক্ষায় যদি আপনি পাশ করেন, পাশ করার পরে আপনার যে সাবজেক্টটা এখন এফসিপিএস পার্ট 1 পাস হয়েছে, এই সাবজেক্টে আপনি শিফট হলেন। মানে সাপোজ আপনি হলো ইউরোলজিতে হলো এফসিপিএস পার্ট 1 পাস করেছেন, আপনি 2 বছর কোর ট্রেনিং শেষ করলেন, শেষ করার পরে মিড টার্ম পাস করলেন, পাস করার পরে আপনার এইবার শুরু হবে ইউরোলজি ট্রেনিং। এবার ইউরোলজি ট্রেনিং শেষ হবে, দেন হলো আপনি 3 বছর পরে ফাইনাল পরীক্ষা দিবেন। এখন তাহলে আপনাকে প্রিপারেশনটা কিভাবে নিতে হবে? এফসিপিএস যদি পার্ট 1 পাস করতে চান, আগে তো আপনাকে এফসিপিএস পার্ট 1 পাস করবেন, তারপরে না এই ফর্মুলাতে আসতে হবে। তাহলে এফসিপিএস পার্ট 1 পাস করতে গেলে আপনাকে কি করতে হবে? যেমন দেখুন, আমাদের এফসিপিএস পার্ট 1 পরীক্ষাটাতে সার্জারি ফ্যাকাল্টির ক্ষেত্রে 150টা কোশ্চেন থাকে, এবং এখানে 4 ঘন্টা সময় থাকে। 150 কোশ্চেনের মধ্যে 75টা থাকে এসবিএ আর 75টা থাকে এমসিকিউ। কাট মার্ক হলো 70%, মানে আপনাকে 210 নাম্বার পেতে হবে, পেলে আপনি পাস করলেন। পাস করার পরে এখানে একটা রেজিস্ট্রেশন করা লাগে, রেজিস্ট্রেশন করার পরে অ্যাপ্লিকেশন করতে হয় যে আমি ট্রেনিং করব। ট্রেনিং করার অ্যাপ্লিকেশন দেওয়ার পরে তখন বিসিপিএস থেকে ওনারা একটা সার্কুলার দেয় যে কার কোনখানে ট্রেনিং পোস্ট মানে পেয়েছে সেটা, দেন আপনি ট্রেনিং শুরু করবেন। এখন এই ক্ষেত্রে আমাদের এই প্রিপারেশনটা যে আমরা বললাম যে 300টা কোশ্চেনের যে পরীক্ষাটা হচ্ছে, 150টা কোশ্চেনের পরীক্ষা হচ্ছে 300 নম্বরে, এই প্রিপারেশনটা আসলে কিভাবে নিব? দেখুন, অ্যাজ এ হোল একটা যদি আমি কোশ্চেন ডিস্ট্রিবিউশন বলি এফসিপিএস এর ক্ষেত্রে মোটামুটি এমন ধরনের হয়, এটা ফিক্সড না। হ্যাঁ, যেমন দেখুন অ্যানাটমির অ্যারাউন্ড 50টা মতো কোশ্চেন হয়, মানে একটা ম্যাসিভ আকারে কোশ্চেন হয় অ্যানাটমি থেকে। যেহেতু সার্জারিতে আপনি ক্যারিয়ার করবেন, আপনাকে অ্যানাটমি ফেস করতেই হবে। এখানে কিছু থেকে নর্মাল যে আমরা বেসিক অ্যানাটমি, কিছু থেকে সার্জিক্যাল অ্যানাটমি। সাপোজ একটা পেশেন্টের সার্জারি করতেছেন, অমুক জায়গায় সার্জারি করতেছেন, কোন ভেসেলটা রিস্কে আছে, অমুক জায়গায় সার্জারি করতেছেন, ওখান থেকে কোন আর্টারিটাকে আপনাকে প্রিজার্ভ করতে হবে, এগুলো হলো সার্জিক্যাল অ্যানাটমি। এগুলো থেকেও কোশ্চেন থাকে, যেগুলো সব মিলে আমরা বললাম অ্যারাউন্ড 50 কোশ্চেন এখান থেকে পাবেন আপনি।
দেন ফিজিওলজি 35 থেকে 40টা মতো কোশ্চেন থাকে, ফার্মাকোলজি থাকে। ফার্মাকোলজি দেখা যায় যে মোটামুটি 5টা মতো কোশ্চেন থাকে, কোনো কোনো ক্ষেত্রে 6টা 7টা থাকতে পারে, অ্যারাউন্ড 5টা কোশ্চেন থাকে। আমার স্ক্রিনটা কি অফ হয়ে গেছে? হ্যাঁ স্যার, অফ হয়ে গেছে। আচ্ছা, আবার দেখেন তো, আমি তো হোস্ট নাই দেখি। এখন পারবেন স্যার স্যার। আচ্ছা, তো আমরা বলেছিলাম যেটা অ্যানাটমির ক্ষেত্রে আমাদের অ্যারাউন্ড 50টা কোশ্চেন থাকে, দেন ফিজিওলজির ক্ষেত্রে 35 থেকে 40টা কোশ্চেন থাকে। এবং এই ফিজিওলজির মধ্যে কিন্তু আমাদের বায়োকেমিস্ট্রি যে কোশ্চেন কিছু আছে, বায়োকেমিস্ট্রি দেখা যায় যে 3 থেকে 5টা কোশ্চেন চলে আসে, সেটা আমি ফিজিওলজির মধ্যে অ্যাড করে দিয়েছি, এজন্য 35 থেকে 40 এখানে লিখেছি। দেন ফার্মাকোলজি থেকে আমাদের কোশ্চেন থাকে মোটামুটি 5টা মতো কোশ্চেন থাকে। এবং বায়োস্ট্যাটিস্টিক্স থেকে ফিক্সড কোশ্চেন থাকে 3টা, তবে কোনো কোনো বছর অনেক সময় 5টা কোশ্চেন দেয়। যেমন লাস্ট যদি আমরা 2 বছর খেয়াল করি, 2 বছর বলতে লাস্ট 2টা সেশন, সেখানে 3টা কোশ্চেনে বেশি আসছে, একবার 5টা কোশ্চেন আসছে, আর একবার এরকম 4টা বা 5টা কোশ্চেন আসছে, তবে 3টা কোশ্চেন ফিক্সড, যেখানে 2টা এসবিএ থাকে, একটা এমসিকিউ থাকে। আচ্ছা, এরপর প্যাথোলজি এবং মাইক্রোবায়োলজি থেকেও দেখা যায় 25 থেকে 30টা কোশ্চেন থাকে। আর বেইলিয়ান লাব, যেটা আমাদের সার্জারি ফ্যাকাল্টির জন্য একটা গুরুত্বপূর্ণ বই, যেটা এখন লেটেস্ট এডিশন চলতেছে, 28 এডিশন, তো এইখান থেকে আমাদের মোটামুটি 30টা কোশ্চেন থাকে ফিক্সড, যে এই 30টা কোশ্চেন আসলে আপনাকে বেইল আপ পড়তেই হবে, কারণ ওটা না পড়লে আপনি ওই 30টা কোশ্চেনের অ্যান্সার কোনোভাবে পারবেন না। আচ্ছা, দেন আরেকটা অপশন আমি এখানে দিয়েছি, দেখুন, যে সোলি বেলিয়ান ল্যাব থেকে আসবে 80টা কোশ্চেন। 80টা কোশ্চেন, এটা এটা এমন, এই 30টা সহ, প্রথম যে 30টা আমি যে বলেছি, এই 30টা সহ হলো 80টা। কারণ হচ্ছে আমরা যে বললাম যে অ্যানাটমির সাথে সার্জিক্যাল অ্যানাটমি, এই যে সার্জিক্যাল অ্যানাটমি, এটা বেরি ল্যাবের প্রতিটা চ্যাপ্টারের সাথে সাথে সার্জিক্যাল অ্যানাটমি থেকে কিছু কথা বলা আছে। যেমন আপনি যখন বেরি ল্যাবে যখন স্টোমাক করবেন, স্টোমাকের ওইখানে সার্জিক্যাল অ্যানাটমি দিয়ে দু একটা কথা লেখা আছে, ওখানে ফিজিওলজি দিয়ে দু একটা কথা লেখা আছে, ওখানে প্যাথোলজি দিয়ে কিছু লেখা আছে, ওখানে মাইক্রোবায়োলজি বা বিভিন্ন অর্গানিজম দিয়ে কিছু কথা লেখা আছে। তো এই যে জিনিসগুলা, যেগুলো আপনি অন্য অন্য সাবজেক্টে, ধরুন যে ফিজিওলজিতে পাচ্ছেন, প্যাথোলজি যখন বেসিক পড়বেন তখন পাচ্ছেন, অ্যানাটমি যখন বেসিক পড়বেন তখন পাচ্ছেন, সাথে বেইলিয়ান ল্যাবের এই ক্লিনিক্যাল পোর্শন থেকে কোশ্চেন থাকেই, এবং এখান থেকে বেশি বেশি এসবিএ থাকে। এই জন্য আমরা যদি মনে করি যে না, খুব একবার কমপ্লিট একটা প্রিপারেশন নিতে চাই আমি খুব সুন্দরভাবে, আপনাকে বেইলিয়ান ল্যাব খুব ভালো মতো পড়তে হবে। এখন ভালো মতো মানে এমন না আপনাকে প্রতি লাইন বাই লাইন পড়তে হবে, আমাদের কিছু স্পেসিফিক চ্যাপ্টার আছে, কিছু স্পেসিফিক জায়গা আছে যেগুলো থেকে প্রতি বছরই কোশ্চেন থাকে, এবং এগুলো আমরা আমাদের যে ক্লাসগুলো যখন হবে আমরা এটা আইডেন্টিফাই করে আমরা ওটা আপনাদেরকে বলে দিই, যে প্রতিটা টপিকের ক্ষেত্রে যে ক্লাসটা যখন হবে এটা আমরা সাথে সাথে নোট করে দিই, বলে দিই যে এটা অমুক জায়গা থেকে দেখতে হবে সাথে সাথে। এরপর যদি আমরা এমএস এর কথা বলি, এমএস এও সেম ভাবে আমরা এমএস এর 2 বছরের একটা ফার্স্ট যে কোর্স শুরু হয়, আপনি সাপোজ এমএস যে পাস করলেন, এমএস পাস বলতে আপনি ইন্টার লেভেলটা পাস করলেন, দেন 2 বছর ট্রেনিং শুরু হবে, এটাকে আমরা প্রিন্সিপাল অফ সার্জারি বলে থাকি। কারণ হচ্ছে যে এখানে মেইনলি আপনি, সাপোজ আমরা অর্থোপেডিক্সে কেউ হলো এমএস মানে এন্ট্রি নিল, তার কিন্তু প্রথম 2 বছরে আসলে দেখা যাবে অর্থোপেডিক্সের ট্রেনিং খুব কম টাইমে থাকে, তার ম্যাক্সিমাম টাইমটা থাকে দেখা যায় যে জেনারেল সার্জারি থাকে, ইউরোলজি থাকে কিছু পোর্শন, দেন হলো নিউরো সার্জারি থাকে, এই যে বিভিন্ন রোটেশনাল সাবজেক্ট গুলা, এগুলা নিয়ে মোটামুটি 2 বছর আপনার কমপ্লিট হবে। এরপর 2 বছর পরে একটা ফেজে ফাইনাল পরীক্ষা হবে, ফেজে ফাইনাল পরীক্ষা হওয়ার পরে আপনি যখন ফেজে পাস করবেন, এরপর 3 বছরের আপনার ট্রেনিং শুরু হবে, যে কেউ অর্থোপেডিক্সে পাস করলো তার 3 বছরে এবার স্পেসিফিক ট্রেনিং শুরু হবে। আর দেন 3 বছর পরে আপনার ফাইনাল পরীক্ষাটা হবে, এরপর আপনি যদি পাস করে যান তাহলে আপনার এমএস ডিগ্রিটা কমপ্লিট হলো। এক্ষেত্রে আমাদের কোশ্চেন প্যাটার্ন গুলো কেমন হয় আমরা দেখি, যে এখানে 200 কোশ্চেন থাকে, এখানে 180টা এমসিকিউ থাকে, আর 20টা থাকে এসবিএ, এবং পরীক্ষার ডিউরেশন মোটামুটি 3 ঘন্টা থাকে। কাটমার্কটা আসলে একটু ভ্যারি করে, যে আপনি কোন সাবজেক্টে দিচ্ছেন, কোথায় চয়েস দিচ্ছেন, এগুলোর উপর ডিপেন্ড করে আপনার কাটমার্কটা আপনার ডিস্ট্রিবিউট হয়। এবং ফাইনালি যখন আপনি পাস করবেন বা চান্স পেয়ে যাবেন, এরপর আপনাকে অ্যাডমিশন হতে হবে, যে ইনস্টিটিউটে আপনি চান্স পেলেন সেখানে অ্যাডমিশন হতে হবে। অ্যাডমিশন হওয়ার পরে দেন আপনারা যে ট্রেনিং গুলো যেগুলো বললাম, এভাবে ট্রেনিংটা শুরু হবে। এখানে যদি আমরা কোশ্চেন ডিস্ট্রিবিউশনের কথা চিন্তা করি, এমএস ফ্যাকাল্টির ক্ষেত্রে সেম অ্যাজ এফসিপিএস, কিন্তু এখানে দু একটা জায়গা থেকে একটু বেশি কোশ্চেন আসে। যেমন দেখুন, অ্যানাটমিতে একটু কম আসে এফসিপিএস এর তুলনায়, 35 থেকে 40টা। ফিজিওলজিতে দেখবেন যে অনেকটা এফসিপিএস এর একটু কম কোশ্চেন আসে, 30টা মতো। কিন্তু এখানে আবার বায়োকেমিস্ট্রি থেকে একটা ভালো অ্যামাউন্টের কোশ্চেন আসে, দেখা যায় যে 8 থেকে 10টা কোশ্চেন চলে আসে। প্যাথোলজি থেকে অনেক কোশ্চেন থাকে, 25 থেকে 30টা। মাইক্রোবায়োলজি থেকেও 35 থেকে 40টা কোশ্চেন থাকে। ফার্মাকোলজি থেকে অনেক বেশি কোশ্চেন থাকে, এখানে দেখুন যে 18 থেকে 20টা, যেটা আমাদের এফসিপিএস এ মোটামুটি 5 থেকে 8টার মধ্যে সীমাবদ্ধ থাকে।
আর এখানে এক্সট্রা একটা জিনিস আপনাকে পড়তে হবে, সেটা হলো ফ্যাকাল্টি পোর্শন। কারণ এই ফ্যাকাল্টি পোর্শনে সবচেয়ে বেশি কোশ্চেন থাকবে এমএস ফ্যাকাল্টির জন্য। ফ্যাকাল্টি তাহলে কোন কোন ফ্যাকাল্টি? এখানে অ্যাকচুয়ালি আপনাকে সার্জারি পড়তে হবে, জেনারেল সার্জারি, অর্থোপেডিক্স, ইউরোলজি, গাইনি ফ্যাকাল্টি থেকেও কিন্তু কোশ্চেন এখান থেকে হবে। কারণ আমরা বলেছি যে এমএস ফ্যাকাল্টির ক্ষেত্রে সার্জারি সকল ফ্যাকাল্টি প্লাস গাইনি সেম কোশ্চেনে এক্সাম দিবে। অফথালমোলজি থেকে কিছু কোশ্চেন এখানে থাকে, ইএনটি থেকে কিছু কোশ্চেন থাকে, এগুলো আমরা ফ্যাকাল্টি বলতেছি। এবং এইগুলো আসলে আমাদের আলাদা আলাদা করে যে ইএনটির বই বা গাইনির বই বা আয়ের বই পড়তে হবে এমন না, আমাদের যে কিছু স্পেসিফিক শীট আছে এগুলো পড়লে মোটামুটি এই ফ্যাকাল্টি পোর্শনটা কমন চলে আসে। এবং ফ্যাকাল্টি পোর্শনটা খুব বেশি কঠিন হয় না, ইম্পর্টেন্ট টপিকগুলো থেকে বারবার পরীক্ষায় কোশ্চেন আসে। এবং এমএস ফ্যাকাল্টির ক্ষেত্রে এমএস যখন প্রিপারেশন নিতে হবে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে এখান থেকে প্রিভিয়াস টপিকগুলো, প্রিভিয়াস ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষায় বারবার আসছে ওইগুলো থেকে বেশি বেশি কোশ্চেন আসে। এই জন্য আমরা সেইভাবে তখন প্রিপারেশন নিতে হবে যে কোন টপিকগুলো বেশি আসছে সেখান থেকে প্রিপারেশন তৈরি করতে হবে আমাদেরকে। এখন আমরা যাদের ইন্টার্ন শেষ করে ফেলছে আমাদের আসলে ফার্স্ট টার্গেট কি হতে হবে বা এখন আমাদের কি করা উচিত? ফার্স্ট অফ অল যারা শেষ করে ফেলছেন অলরেডি, আপনাদের ফার্স্ট টার্গেট থাকবে যে আমি প্রথম যে 6 মাস, এই 6 মাস আসলে খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে। আপনার এটাকে আমি বলবো যে ফাউন্ডেশন ফেজ। মানে এই 6 মাস যদি একটা কমপ্লিট এবং সুন্দর একটা প্রিপারেশন নিতে পারেন, পরবর্তীতে আপনি যে পরীক্ষায় দেন না কেন, এফসিপিএস, এমএস, ডিপ্লোমা, ইভেন এমআরসিএস, সকল পরীক্ষায় এই 6 মাসের ফল আপনি পাবেন। কারণ 6 মাসের একটা খুবই সুন্দর একটা প্রিপারেশন আপনার হয়ে যাবে। যে কোনো পরীক্ষার জন্য 6 মাস মোর দেন এনাফ। এবং এটা দেরি করার সুযোগ নাই যে এখন সামনে ঈদ আমি একটু দেরি করে শুরু করব, এটা সুযোগ নাই। কারণ আপনি যদি সামনে ঈদের কথা চিন্তা করেন দেখবেন যে ঈদের পরে হয়তো বা নতুন আরেকটা যখন আপনি টপিক শুরু করতেছেন নতুন কোনো ঝামেলা আসবে বা নতুন কোনো কিছু আসবে। এজন্য চিন্তা করেন যে না আমি এখনই শুরু করব। এবং এখন থেকে হয়তো বা আমরা যে কিভাবে শুরু করবো এটা নিয়ে অনেকটা দ্বিধাদ্বন্দ্বে থাকি। আমি বলবো যে আপনার একটা মেন্টর সাপোর্টে থাকাটা সবচেয়ে ভালো হবে, কারণ একা একা শুরু করাটা কঠিন হবে আপনার জন্য। কারণ এখানে কিন্তু আমরা যে 5 বছর যেগুলো সাবজেক্ট পড়েছি সবগুলাই পড়তে হবে এবং সেগুলার জিস্ট জিনিস পড়তে হবে, যেগুলো পরীক্ষার জন্য আসে সেগুলো পড়তে হবে। আমার অনেক জ্ঞান দরকার নাই, আমার দরকার হলো পরীক্ষা ওরিয়েন্টেড পড়াশোনা। এই জন্য একটা গাইডেন্সে থাকা ভালো হবে এবং এটা দ্রুতই আপনারা চেষ্টা করবেন যে এই গাইডেন্সটা ফলো করার জন্য, সেটা যেখানেই হোক। দেন আপনারা এটাই যে গাইডেন্সটা এটা একটু ডিসিপ্লিন এটা মেনটেন করে, ডিসিপ্লিন মেনটেন করে আপনাকে এটা কন্টিনিউ করতে হবে। আর একটা কথা এখানে জেনে রাখুন যে আপনারা যে আমরা একটা কথা বলি যে গ্রেট স্টার্স আর নট বর্ন, দে আর বিল্ট ইন সাইলেন্স ইন স্লিপলেস নাইটস। সো আপনাকে চিন্তা করতে হবে, আপনি কিন্তু মানে হঠাৎ করে একজন বড় সার্জন হবেন না। এই জন্য আপনাকে অবশ্যই কি ধৈর্য ধরতে হবে, আপনাকে সেটার জন্য চেষ্টা করতে হবে। এবং এটার জন্য ফার্স্ট স্টেপটাই হলো কিন্তু আপনার একটা ডিগ্রিতে ইঞ্জিনিয়ার। এবং এক্ষেত্রে এই জন্য আপনাকে কিন্তু দেখবেন যে নর্মালি আপনি যদি 6 ঘন্টা ঘুমান, যখন পরীক্ষার টাইম আসবে 2-3 ঘন্টা দেখবেন যে 2-3 মাস মোটামুটি হয়তো বা 4 ঘন্টা 5 ঘন্টা আপনি ঘুমাচ্ছেন। এবং এটাই কিন্তু আপনার আস্তে আস্তে কি আপনার ডেভেলপমেন্টের জন্য এটাই হেল্প করবে। সো এটা মাথায় রাখতে হবে যে আমি একেবারে মোটামুটি সারাদিন পড়াশোনা করব, কিন্তু ঘুমটাও সাথে রাখতে হবে। আবার একবারে মানে ঘুমাই ঘুমাই দিনটাগুলো কাটাইলে হবে না যে 6 মাস সময় আছে, 6 মাস আমি আস্তে আস্তে পড়বো, এটা সুযোগ নাই। কারণ আপনি যত বেশি এই যে যেগুলো টপিক আমরা বললাম এগুলো যত বেশি রিভিশন দিবেন আপনার জন্য চান্স পাওয়া, পাস করা তত সহজ হবে। আর যারা রিভিশন কম দিবে, যেহেতু আমাদের পরীক্ষাগুলো খুবই দেখা যায় যে মানে একটা টাইটলি শিডিউলের মধ্যে পরীক্ষা হয়, যেমন আমরা 200 কোশ্চেনের কথা বললাম এমএস, মাত্র 3 ঘন্টা সময়। সো এটা কিন্তু দেখবেন যে আপনি একটা অপশন একবার পড়ার পরে 2বার পড়ার আসলে সময় পাবেন না। হয়তো বা একটা অপশন অ্যান্সার করার জন্য আপনি 8 সেকেন্ড সময় পাবেন বা 9 সেকেন্ড সময় পাবেন। তাহলে আপনাকে কি আপনার প্রিপারেশনটা এমন হইতে হবে যে আপনি একবার দেখে যাতে আপনার মাথায় ক্লিক করে যে এটাই অ্যান্সার। এই জন্যই বারবার রিভিশন দিতে হবে। আর এই জন্যই আপনাকে ঘুম একটু কম হইলেও আপনাকে প্রিপারেশনটা কমপ্লিট করে তারপর ঘুমাইতে হবে। তারপরেও দেখবেন এত সুন্দর প্রিপারেশন নেওয়ার পরেও আপনি হয়তো বা কেউ কেউ আছেন যে প্রথমবারে পাস করবেন, অনেকে আছেন যে ফেল করবেন পরের বার বা আবার ফেল করবেন পরের বার। কিন্তু আলটিমেটলি কি এই যে 6 মাস যদি একটা কমপ্লিট প্রিপারেশন নেন আপনি পাস করবেনই। সেটা হোক এখন হয়তো বা 6 মাস প্রিপারেশন নিয়ে অনেকে ফেল করবেন, স্বাভাবিক, সবাই পাস করবে না। কিন্তু এই যে 6 মাসের কমপ্লিট প্রিপারেশন হলো আপনার পরবর্তী যখন পরীক্ষা হবে যে কোনো পরীক্ষা, ওটার জন্য দেখবেন যে আপনি 2 মাস পড়লে তখন হচ্ছে। আর বাকি 4 মাস হয়তো বা জব করতেছেন বা বিভিন্ন কিছু করতেছেন। কিন্তু এই 6 মাস যদি আপনি ভালো মতো কাজে না লাগান, আপনি যদি কোনো জবে ঢুকে যান এখন ইন্টার্ন শেষ করার পরপরই, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই জায়গা থেকে উদ্ধার হওয়া খুব কঠিন হবে। এবং তখন একটা ভালো প্রিপারেশন নেওয়া আপনার জন্য টাফ হবে। এখন যে যতটা সহজ হবে 6 মাস পরে এই প্রিপারেশনটা নেওয়া আপনার জন্য খুব টাফ হবে। এই জন্য এখন থেকে চিন্তা করবেন যে আমি 6 মাস মানে আগামী 6 মাস যে 6 মাস সামনে আছে আপনার ইন্টার্নশিপের শেষে সাথে সাথেই এই সময়টা যেন একেবারে অ্যাপ্রোপ্রিয়েটলি আপনি ইউটিলাইজ করতে পারেন। এবং সেটা শুধুমাত্র কি পড়াশোনার জন্য। আর এইগুলা ঝামেলা আসবে তারপরেও কিন্তু এগুলা সামাল দেওয়ার জন্য কি আমরা সিনাপস একাডেমি আপনাদের জন্য প্রস্তুত আছি। আমরা কিন্তু প্রতিটা সেশনের জন্যই কিছু লং ব্যাচ, কিছু ক্লিনিক্যাল ব্যাচ চালু করে থাকি। তো রিসেন্টলি আমরা এই যারা ইন্টার্ন শেষ করেছেন তাদের জন্যই আমরা একটা লং ব্যাচ চালু করতেছি। এবং এই লং ব্যাচটাতে আমাদের কিছু ইয়ে থাকবে, সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে যারা ইন্টার্ন শেষ করছেন তাদের জন্য আমরা নর্মালি কিন্তু আমাদের 20% অফ আছে আমাদের যে ব্যাচগুলোতে, কিন্তু যারা ইন্টার্ন শেষ করতেছেন তাদের জন্য 30% অফ আছে। এবং এখানে আমাদের টোটাল ক্লাস থাকবে 49 ক্লাস।
অ্যাকচুয়ালি 50+ ক্লাস এখানে থাকে, 50+। আবার এক্সাম থাকবে, সাথে ক্লিনিক্যাল ক্লাস, টেক্সট বুক ক্লাস, রিভিউ ক্লাস এবং মক টেস্ট থাকবে। এই সব মিলাই আমাদের একটা লং ব্যাচ আমরা বলে থাকি, যে ক্লিনিক্যাল প্লাস বেসিক সবকিছু মিলাই আমরা একটা লং ব্যাচটা আপনাদের জন্য এটা দাঁড় করিয়েছি। আর যারা ইন্টার্নশিপ আছেন তাদের জন্য এটা একটা এক্সট্রা ফেসিলিটি হলো, আমরা যে ব্যাচটা চালু করেছি এখানে আসলে নর্মালি কিন্তু আমরা 6 মাসের একটা সাবস্ক্রিপশন থাকে। সাবস্ক্রিপশন বলতে যারা লাইভ ক্লাস করবেন ওটাই রেকর্ডেড থাকবে, ওনারা 6 মাস দেখতে পারেন। যারা ইন্টার্নশিপ আছেন তাদের জন্য আমরা এটা 1 বছর রেখে দিব। এবং আপনারা দেখুন আমরা এখানে অ্যাড করে দিয়েছি যে জুন 26-এ তো পরীক্ষা দিতে পারবেনই, মানে এটা পাবেনই এইগুলা, সাথে আপনাদের এটা ডিসেম্বর পর্যন্ত, মানে নেক্সট যে এফসিপিএস পর্যন্ত এইগুলা আপনাদের সাবস্ক্রিপশন থাকবে। সো মানে ভাবার কারণ নাই যে আমি এবার পাস করলাম না, বা হয়তো বা আমি 6 মাস সময় আছে, 3 মাস সময় আছে, এখন প্রিপারেশন নিবো কি নিবো না, সামনে আবার আবার ভর্তি হওয়া লাগবে বা আবার কিছু করা লাগবে কিনা। এই জন্য আমরা এটা একটা লং টাইম রেখে দিয়েছি আপনাদের জন্য। আর যাদের সময় আছে, 2 মাস 3 মাস সময় আছে, আমি বলবো যে বসে থাকেন না, কারণ এই 2 মাস 3 মাস সময় যদি আপনি একটা সুন্দর প্রিপারেশন নিতে চান, 2 মাস 3 মাস সময় এনাফ। আর যদি মনে করেন না আমি পরের বার পরীক্ষা দিব, এই 3 মাস সময় নষ্ট হবে, আপনার কোনো কাজেই আসবে না। এজন্য যদি খুব বেশি ফিনান্সিয়াল প্রবলেম না থাকে, আমি বলবো যে আপনারা ফার্স্ট যে এফসিপিএসটা পাবেন, ফার্স্ট এফসিপিএসটা অ্যাটেন্ড করবেন, ফার্স্ট এফসিপিএসটা অ্যাটেন্ড করবেন। যদি 2 মাস সময় থাকে 2 মাসে প্রিপারেশন নেন, দেখবেন 2 মাসে 2-3 বার আপনার এই সিলেবাসটা কমপ্লিট হবে ইনশাআল্লাহ। আর সাথে সাথে আমাদের কিছু মানে এইগুলা পড়ার সাথে সাথে আমাদের কিছু এক্সট্রা জিনিস লাগে, যেটা হচ্ছে যে আমরা রেসিডেন্সির ক্ষেত্রে কিন্তু আমরা জানি আমাদের বিভিন্ন কোশ্চেন ব্যাংক ট্যাঙ্ক আছে, কিন্তু এফসিপিএস এর ক্ষেত্রে কিন্তু কোশ্চেন ব্যাংকটা ওইভাবে নাই। হ্যাঁ, এই জন্য আমরা করেছি কি একটা নতুন কোশ্চেন ব্যাংক এই রিসেন্টলি আমরা করেছি, এটা প্রি অর্ডার আমরা নিচ্ছি। আমরা অলরেডি বইটা এই সপ্তাহের মধ্যে আমরা আমরা অলরেডি প্রিন্টে আছে, এটা আমরা চলে আসবে এই সপ্তাহের মধ্যেই। তো এখানে আমরা যেটা করেছি, এটা আমরা এখানে পুরা যে কোশ্চেন যেগুলো এফসিপিএস পরীক্ষায় আসছে সার্জারিতে, এগুলোর টপিক নিয়ে আলোচনা করেছি। প্রিভিয়াস কোশ্চেন মোর দেন 5 ইয়ার্স কোশ্চেন এখানে আছে, প্লাস এক্সপ্লানেশন দিয়েছি, এটার যে রেফারেন্স দিয়েছি, এবং সাথে কিছু প্র্যাকটিস কোশ্চেন দিয়েছি, এবং সাথে সাথে কিছু ইম্পর্টেন্ট টপিক থেকে যেগুলো থেকে আসলে পরীক্ষায় বারবার কোশ্চেন আসছে এফসিপিএস সার্জারিতে, আমরা সেইগুলো টপিক এই জায়গাতে তুলে ধরেছি। তো এটাই মিলাই আমরা এই বইটা নতুন করে সাজিয়েছি, আপনাদের জন্য এটা আশা করি হেল্পফুল হবে। আর ফাইনালি এই সবকিছু মিলায় সিনাপস একাডেমি আপনাদের ক্যারিয়ার প্ল্যানের জন্য অবশ্যই সর্বদা চেষ্টা করবে। শুধুমাত্র যে একাডেমিক প্ল্যান এটাই না, যে কারো যদি ফিনান্সিয়াল প্রবলেম থাকে সেগুলো আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনাদের এই ইন্টার্নশিপের পরে যে ক্রিটিক্যাল মোমেন্ট গুলাতে আপনাদের সাথে থাকার জন্য। এবং দিন শেষে আপনি আপনার মেধার মাধ্যমে যাতে আপনি জ্বলে উঠতে পারেন, এবং আপনি প্লাস আপনার পরিবার আলোকিত হোক, আপনার স্বপ্নের দেশ আলোকিত হোক, এই কামনা নিয়ে আমরা আমাদের সেশনটা এখানে শেষ করতেছি। আর পরবর্তীতে আমাদের সেশনটা, আমাদের অফথালমোলজি নিয়ে একটা সেশন হবে না, আমাদের অফথালমোলজি নিয়ে কোঅর্ডিনেটর আপু আছেন, অপথ্যালমোলজি সম্পর্কিত ডিটেলস আপু আলোচনা করবেন। সার্জারি ফ্যাকাল্টি নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আমি সেটার অ্যান্সার দিব, কেউ একটু কাইন্ডলি জানাবেন যদি কোনো কোশ্চেন থেকে থাকে। আর শ্বেত আপু, আপনি কি আছেন? শ্বেত আপু আছেন? শ্বেত আপু শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম স্যার। ম্যাম তো জয়েন করেছে, হ্যাঁ, এখনো ওনাকে মনে হয় অনলাইনে না না আসেনি। খেয়াল করে নাই। একজন কোশ্চেন করেছেন যে ইন্টেনসিভ কেয়ার লং ব্যাচ কি ডিসেম্বর পর্যন্ত সাবস্ক্রিপশন থাকবে? হ্যাঁ, এটা ডিসেম্বর পর্যন্ত সাবস্ক্রিপশন থাকবে আপনাদের যারা ইন্টার্নশিপ, এটা আমরা ইন্টার্নশিপের জন্য আমরা এটা ব্যাচটা চালু করেছি, যে ইন্টার্ন ব্যাচ নাম দিয়েছি আমরা, এই জন্য একটা ফুল টাইম সাবস্ক্রিপশন আপনারা পাবেন। আচ্ছা, সর্বনিম্ন কোনো মার্ক আছে কি যে তার কম পেলে নেক্সট এক্সামে বসা যাবে না? হ্যাঁ, এটা অপশন আছে, এবং এটা লাস্ট যে 5-7 বছরের মধ্যে এটা কোনো রেকর্ড নাই যে এরকম সর্বনিম্ন নাম্বার পেয়েছে এবং সে আর পরবর্তীতে একটা এক্সাম দিতে পারে নাই। সো এটা নিয়ে চিন্তা করেন, আপনি দেখবেন যে এফসিপিএস পরীক্ষার কোশ্চেনটা এমন হয়, মানে এখান থেকে 25% নাম্বার পাইতে হয় আর কি। তো 25% মানে 50% কোশ্চেন খুব ইজি হয়, আপনি যদি মোটামুটি একবার কোনো ভাবে একটু দেখে যান দেখবেন যে 50% আপনি কোশ্চেন অ্যান্সার পাবেন। বাকি যে 20% যেটা আপনার পাস করার জন্য দরকার, এইটা মানে পাওয়ার জন্যই আসলে এই এত কঠিন পড়াশোনা করতে হচ্ছে। আচ্ছা, বিসিএস ম্যান্ডেটরি না, বিসিএস থাকলে একটু এক্সট্রা সুবিধা পাওয়া যায়, যে ট্রেনিং পোস্টের ক্ষেত্রে একটা এক্সট্রা সুবিধা পাওয়া যায়, বা যখন ট্রেনিং এ ঢুকবেন আপনি
বিসিএস থাকলে কি হয়, আপনি হয়তো বা সিএ পোস্ট পাবেন বা বিভিন্ন যে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পোস্ট গুলো পাবেন, সেক্ষেত্রে ওটি গুলা আপনার নিজের মাধ্যমে হ্যান্ডেল করার একটু সুযোগ থাকে। তবে বিসিএস ছাড়া যে সার্জারি হবে না এমনটা না, বিসিএস ছাড়াও সার্জারি হবে। সেটা আপু কি শুনতে পাচ্ছেন এখন আমাকে? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি শুনতে পাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে আপু, ধন্যবাদ। তো আমরা এই পর্যায়ে আমাদের অপথ্যালমোলজি সম্পর্কিত বিস্তারিত একটু জানবো। আমাদের সাথে যুক্ত আছেন সেতু আপু। আপু ডিটেলস আপনাদেরকে অপথ্যালমোলজির একটা কমপ্লিট গাইডলাইন দিবেন। তো আপুকে অনুরোধ করতেছি আপুর স্লাইড গুলো শেয়ার করে অপথ্যালমোলজি সম্পর্কিত ডিটেলস আলোচনা করার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আমাকে অপথ্যালমোলজি সম্পর্কে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আমি একটু স্লাইডটা ওপেন করছি। আসসালামু আলাইকুম। আমি ডক্টর বখতিয়ার ইসলাম আজকের অপথ্যালমোলজি সেশনটিতে থাকবো। ওয়েলকাম টু আওয়ার সেশন, ওয়েলকাম টু আওয়ার সিনাপস মেডিকেল একাডেমি। আমরা আসলে আজকে অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বললাম, আমাদের এই ক্যারিয়ার প্ল্যান সম্পর্কে জানলাম। আজকের আমাদের যে প্ল্যানিং বা আজকে আমাদের যে সেমিনার, সেটা টোটালটাই আমরা রেখেছি আমাদের যে ইন্টার্ন নতুন ডক্টর আমাদের এসেছেন বা শেষ করেছেন তাদের জন্য। হ্যাঁ, তো তাদের ক্ষেত্রে যেটা আসলে হয় যেহেতু আমরা জিনিসগুলো নতুন, আমরা কোথায় ক্যারিয়ার করব বা কিভাবে করব, আদৌ করতে পারবো কিনা, অনেকগুলো কোশ্চেন আমাদের মনে আসলে চলে আসে। আসাটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে যেটা হয় যে আমাদের যেমন আমরা মেডিসিন, গাইনি, সার্জারি এ সম্পর্কে আমরা আসলে অনেক কিছুই জানি, আশেপাশ থেকে হোক, বড় ভাই বোন আপুদের থেকে হোক, অনেক কিছু সম্পর্কে আমরা আসলে কিছুটা হলেও জানি। কিন্তু যেই সাবজেক্ট গুলো সম্পর্কে আমরা কম জানি, যে আমরা আসলে কিভাবে ক্যারিয়ারটা করব, কিভাবে আমরা আমাদের পাথওয়েটা সাজাবো, হ্যাঁ, সেই সম্পর্কে সেরকম একটা সাবজেক্ট হচ্ছে অপথ্যালমোলজি। আমরা ক্যারিয়ার করতে চাই কিন্তু আমরা জানি না যে আমরা আসলে কিভাবে করব। তো এই সমস্ত কনফিউশনের জন্যই আসলে আমাদের আজকে সেশন। তো আমরা আজকে চেষ্টা করব অপথ্যালমোলজি বিষয়ক আমরা কিভাবে আমাদের ক্যারিয়ারটাকে সাজাতে পারি, বা আসলে আমরা কেন করব, আই স্পেশালিস্ট আমরা কেন হব, বা কিভাবে হতে পারি, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমরা একটু আলোকপাত করবো। এরপরে যদি প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে একটু আমাদেরকে জানাবেন, আরো কিছু জানার থাকলে আমাকে একটু জিজ্ঞেস করবেন। তো এই হচ্ছে, আমি আগেও বলেছি আমি ডক্টর বখতিয়ারা ইসলাম, আজকের সেশনটিতে আমি আছি। উম, আমি বর্তমানে অ্যাসিস্ট্যান্ট সার্জন হিসেবে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালে কর্মরত আছি। আমি ডিও শেষ করেছি এবং বর্তমানে এফসিপিএস পার্ট 2 ট্রেনি হিসেবে আছি। আচ্ছা, তো অপথ্যালমোলজি সিনাপস মেডিকেল একাডেমি আসলে আমাদের জন্য একটা ব্লেসিং বলবো আমরা। কারণ এরকম ছিল না। হ্যাঁ, আমরা যখন পরীক্ষা দিয়েছি বা আমরা যখন অপথ্যালমোলজি চুজ করেছি, তখন আসলে এরকম গাইডলাইন সেমিনার বা কিভাবে করবো এই সম্পর্কিত ধারণাগুলো দেওয়ার মতো আসলে মানুষ কম ছিল। হ্যাঁ, এখন প্রযুক্তিগত কারণে হোক বা আমরা আসলে সচেতন, যেমন ইন্টার্নের সময় ইভেন আমরা এখন দেখছি যে ফাইনাল ইয়ারে মানুষজন এটা সম্পর্কে জানতে চাচ্ছে। হ্যাঁ, এটা আসলে অবশ্যই একটা গুড সাইন যে আমরা আগে থেকে আমাদের ক্যারিয়ারটাকে সাজাতে চাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি যে এত সাবজেক্ট থাকতে আমরা কেন অপথ্যালমোলজিকে চুজ করব, তাই না? অপথ্যালমোলজিকে আমরা কেন চুজ করব? আচ্ছা, এটার কারণটা হচ্ছে আহ, আমাদের অপথ্যালমোলজি আমাদের কিছু এক্সট্রা বেনিফিট দিচ্ছে, হ্যাঁ, যেটা অন্য সাবজেক্ট গুলোতে আসলে একটু কম।
অন্য সাবজেক্টগুলোতে এই সুযোগগুলো কম। ফর এক্সাম্পল দেখেন, অপথ্যালমোলজিতে আপনি একই সাথে আপনি পেশেন্ট গ্র্যাটিটিউড এবং স্যাটিসফ্যাকশন পাচ্ছেন। কারণ হচ্ছে কি যে দেখেন, একটা মানুষ দেখছে না, হ্যাঁ, একটা মানুষ দেখছে না, আপনি ওনাদের মানে পেশেন্টের ধারণা মতে কিছু একটা করে দিলেন, সে খুব ভালো দেখতে পেলো। সিম্পলি আপনি হয়তো একটা ঠিক মতো তাকে একটা চশমা দিয়েছেন, হ্যাঁ, একটা রিফ্র্যাক্টিভ এরর কারেকশন করেছেন, দেখবেন তাতেই সে খুব খুশি হয়ে যাচ্ছে। মানে এগুলো আসলে একটা খুব ভালো একটা আমাদের ফিলিংস দেয়, হ্যাঁ, যে পেশেন্ট সাথে সাথে খুব খুশি হয়ে যাচ্ছে, একটা স্যাটিসফ্যাকশন আসছে। এটা একটা বিষয়। আচ্ছা, আমাদের জন্য যেটা হচ্ছে যে অপথ্যালমোলজিতে চাইলেই আপনি মেডিসিন এবং সার্জারি দুটা একই সাথে করতে পারছেন। যে আমাদের অনেকে হয় না যে আমি শুধু আমি তাকে পেশেন্ট দেখবো, হ্যাঁ, ওপিডি পেশেন্ট দেখবো, আমি সার্জারি করবে না। ওকে, আপনি চাইলে খুব ভালোভাবেই আপনি অনলি ওপিডি পেশেন্ট দেখে বা পেশেন্ট দেখেই কিন্তু আপনি খুব সুন্দরভাবেই কাটাতে পারবেন, হ্যাঁ, আপনার লাইফটা গোছাতে পারছেন। অথবা না, আমি ডাক্তার হয়েছে, আমি অবশ্যই কিছু সার্জারি করছি। আপনি তো অবশ্যই এখন খুব সুন্দর সুন্দর সার্জারি হচ্ছে আমাদের আইতে। আপনারা জানেন যে খুব ভালো ভালো ওয়ার্ল্ড লেভেলের স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড সার্জারি গুলো কিন্তু আমাদের দেশে হচ্ছে, হ্যাঁ। তো এটা আসলে আপনাকে একটা গুড অপশন যে আপনি চুজ করতে পারছেন যে আপনার মেডিকেল দিকে আপনি যাবেন, অনলি আপনি প্রেসক্রাইব করবেন, অথবা আপনি চাইলে সার্জারি করবেন, অথবা আপনি দুইটাই করবেন। মানে এটা এরকম একটা কম্বিনেশন বা এরকম চুজের অপশন কিন্তু আপনার সব সাবজেক্টে নেই, হ্যাঁ। এটা একটা দিক। সেকেন্ড, আমি আর যেটা আরেকটা খুব ভালো পয়েন্ট ফর অপথ্যালমোলজি, যে আমাদের অপথ্যালমোলজিতে আসলে অ্যাক্সিডেন্টাল এবং ইমার্জেন্সি কেসগুলো তুলনামূলক অন্য সাবজেক্টের তুলনায় কম, হ্যাঁ। বিষয়টা এরকম যে যেমন ধরেন যে আপনাকে যে কোনো সময় একটা গাইনি পেশেন্ট আপনার অবশ্যই তাদের ইমার্জেন্সি যে কোনো সময় হতে পারে, আসবে, বা সার্জিক্যাল একটা যে কোনো কজে আসে, হ্যাঁ। অপথ্যালমোলজিতেও আসে, যে আসে না ব্যাপারটা এমন না, কিন্তু সেটার রেশিওটা কম, হ্যাঁ। কারণ দেখা যাবে একদম সে হয়তো একটা অ্যাক্সিডেন্টাল ট্রমা নিয়ে চোখে এসেছে, হ্যাঁ, সেটা খুবই কম। কিন্তু এরকম না যে আপনাকে প্রতিদিন রাতেই আপনাকে এটা একটা সার্জিক্যাল ইমার্জেন্সি বা একটা ইমার্জেন্সি সিচুয়েশন আপনাকে হ্যান্ডেল করতে হচ্ছে। তো অপথ্যালমোলজিতে বা আইতে এই জিনিসটা কম। এখন এটার আসলে কিছু সুবিধা আছে, হ্যাঁ, বিশেষ করে আমাদের যারা ফিমেল কলিগ আছেন, ফিমেল ডক্টর আছেন, তাদের ক্ষেত্রে আসলে ফ্যামিলি এবং ক্যারিয়ার দুইটাই ব্যালেন্স করে চলতে হচ্ছে, হ্যাঁ। তো ব্যালেন্স করে চলার ক্ষেত্রে আসলে এটা একটা খুব ভালো অপশন, যে আপনি চাইলে একটা নির্দিষ্ট টাইম আপনি আপনার ক্যারিয়ারকে দিচ্ছেন, এই আমি আজ দিনের এতটা সময় আমি আমার পেশেন্ট দেখছি, বাকিটা সময় আমি পুরাপুরি আমার ফ্যামিলি ওরিয়েন্টেড হব, হ্যাঁ। এটা কিন্তু একটা ভেরি গুড অপশন ফর আমাদের ফিমেল কলিগ। অনেক মেল কলিগ বা অনেকেই আছেন যে ভাবেন যে আমি একটা ব্যালেন্সড ওয়েতে কাটাতে চাই, হ্যাঁ, আমি একটা লেস স্ট্রেস, মোর কনভিনিয়েন্ট, হ্যাঁ, এইরকম করে আমি আমার ক্যারিয়ারটাকে গোছাতে চাই, কারণ এটা আসলে পার্সপেক্টিভ ভ্যারি, হ্যাঁ। তো এই সকল ক্ষেত্রে অপথ্যালমোলজি ইজ আ গুড চয়েস, যেখানে আপনি খুব সুন্দরভাবে একটা সিস্টেমিক ওয়েতে আপনার দিনটাকে, আপনার সময়টাকে, আপনার ক্যারিয়ারটাকে গোছাতে পারবেন, হ্যাঁ, যেগুলো আসলে অন্য সাবজেক্ট গুলোতে এই ঝামেলাটা কম। ঠিক আছে, এই ব্যাপারটা আসলে আমাদের অতটা কনভেনিয়েন্ট ওয়েতে আমরা হ্যান্ডেল করতে পারি না, যে আপনি চাইলেই আপনার টাইমটাকে, আপনার সময়টাকে একটু সিস্টেমিক ওয়েতে গোছায় নিচ্ছেন, হ্যাঁ। যেটা আমি বললাম যে অপথ্যালমোলজিতে আমাদের অ্যাক্সিডেন্টাল ইমার্জেন্সি কেসগুলো আমাদের কম হ্যান্ডেল করতে হয়। ফিমেলদের ক্ষেত্রে নাইট ডিউটি গুলা সাধারণত থাকে না, বা থাকলেও খুব রেয়ার, হ্যাঁ। আহ এটা একটা ইস্যু। এবং যেহেতু এগুলো কম, সো স্ট্রেসের পরিমাণও কম। কারণ এখানে আসলে আমরা জীবন নিয়ে কাজ করি না, তবে আমরা চোখ নিয়ে কাজ করি, হ্যাঁ। আহ, তো তুলনামূলক স্ট্রেস আপনি একটু কম, এবং আমাদের ব্যালেন্সড হিসেবে আমরা আমাদের সময়টাকে কাটাতে পারছি, হ্যাঁ। এটা একটা বিষয়। আচ্ছা, এখন আরো একটা যেটা আমাদের অপথ্যালমোলজিতে খুব ইমার্জিং, সেটা হচ্ছে অপথ্যালমোলজির বিভিন্ন ধরনের সাব স্পেশালিটি আছে। যেমন আপনারাই যখন অলরেডি যা ইন্টার্ন করে এসেছেন, বা আপনারা যখন নিজেদের কোনো রিলেটিভ বা নিজেই যখন যাচ্ছেন চেম্বারে, দেখছেন যে ওখানে অনেক কিছু লেখা, কর্নিয়া স্পেশালিস্ট, রেটিনা স্পেশালিস্ট, ইভেন রিফ্র্যাক্টিভ এরর স্পেশালিস্ট, হ্যাঁ, পেডিয়াট্রিক অপথ্যালমোলজিস্ট, অনেকগুলো ভ্যারাইটি। এতগুলো ভ্যারাইটির সুবিধা হচ্ছে কি, যে দেখেন, আপনি
আপনি খুব সুন্দরভাবে আপনার স্পেশালিস্ট সাবজেক্টটা বা সাব স্পেশালিস্ট সাবজেক্টটা চুজ করে ওখানেই আপনি খুব ভালোভাবেই আপনি আপনার ক্যারিয়ারটা নিতে পারছেন, যেটা আসলে অন্যান্য সাবজেক্টে কম। হ্যাঁ, যেমন বাংলাদেশে কিন্তু এখন খুব বিশ্বমানের আমাদের স্পেশালিস্ট সাব স্পেশালিস্ট স্যার তৈরি হচ্ছেন এবং তারা খুব ভালো কাজ করছেন। এবং দেখেন, আমরা অনেক ক্ষেত্রে বাইরে থেকে ভাবি যে চোখ একটা ছোট জিনিস, এখানে আর কি আছে, কিন্তু আসলে যখন আমরা অপথলমোলজিতে পড়তে আসি তখন আমরা বুঝি যে চোখের ভেতরে সমুদ্র। হ্যাঁ, অনেক অনেক জিনিস এখানে। সবচেয়ে ভালো বিষয় যেটা বললাম যে এই সকল বিষয়ে সাব স্পেশালিটি গুলো নিয়ে কিন্তু খুব ভালো কাজ হচ্ছে, খুব ভালো ভালো ইনস্ট্রুমেন্ট আসতেছে এবং ট্রিটমেন্ট আমাদের দেশে হচ্ছে। হ্যাঁ, তো আপনি এখানে একটা খুব ভালো সাব স্পেশালিটি চুজ করারও আপনি অপশন পাচ্ছেন। যেমন যেটা বললাম যে আমাদের আইয়ের কিছু সাব স্পেশালিস্ট, কর্নিয়া বা রেটিনা বা পেডিয়াট্রিক অপথলমোলজি, হ্যাঁ, নিউরো অপথলমোলজি, এগুলাতে হয়েছে কি আপনি অপথলমোলজি চুজ করার পরও আপনি আরো কিছু চুজ করার সুযোগ পাচ্ছেন। যে ঠিক আছে, আমি শুধুমাত্র ফ্যাকো এসআইসিএসি করতে চাই, ক্যাটারাক্ট সার্জারি করতে চাই, অন্য কোনো সার্জারি আমি করব না। হ্যাঁ, আমি আর কোনো সার্জারির দিকে যেতে চাচ্ছি না। ওকে, ইউ গো ফর নিউরো অপথলমোলজি। হ্যাঁ, অথবা আমি আরো কিছু সার্জিক্যাল প্রসিডিউর যেতে চাই, আমার সার্জারি করতে ভালো লাগে, ইউ গো ফর অকুলোপ্লাস্টি, হ্যাঁ, বা রেটিনাল সার্জারি যেগুলো আছে, এবং এগুলো কিন্তু হিউজ ইনকাম। যদিও আসলে বলা ঠিক না, কিন্তু আসলে আমরা ক্যারিয়ার চুজের একটা মেইন কারণ তো টাকা পয়সা, তাই না? তো এগুলো কিন্তু মানে আপনি যদি আহ, আমাদের এই সার্জিক্যাল দিকগুলোতে যান, দেখবেন যে এগুলো আসলে অনেক বেনিফিট। হ্যাঁ, অনেক টাকা পয়সা এখানে আছে। হ্যাঁ, আচ্ছা, এটা একটা বিষয় গেল যে আপনি আপনার সাব স্পেশালিস্ট চুজ করতে পারছেন। বা অনেক ফিমেল আছেন যারা আসলে বাচ্চা পছন্দ করেন, আমি বাচ্চা পছন্দ করি, বাচ্চা নিয়ে ডিল করতে আমার ভালো লাগে, কিন্তু পেডির কেমন আমার ভালো লাগে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি কিন্তু পেডিয়াট্রিক অপথলমোলজি আমাদের জন্য আরেকটা বেনিফিট। হ্যাঁ, যে আপনি বড় মানুষ দেখার পাশাপাশি আপনি বাচ্চাদের আই ট্রিটমেন্টও করছেন। পিডিয়াট্রিক অপথলমোলজি যেটা যেটা অলরেডি আমাদের এফসিপিএস পার্ট 1, পিডিয়াট্রিক অপথলমোলজির জন্য কিন্তু আলাদা পার্ট 1 আছে। হ্যাঁ, আপনারা জেনে থাকবেন যে আমাদের অপথলমোলজি পার্ট 1 কিন্তু বর্তমানে 3টা সাবজেক্টে হচ্ছে। আমাদের মাদার অপথলমোলজি, সেকেন্ড হচ্ছে যেটা বললাম যে আমাদের পেডিয়াট্রিক অপথলমোলজি, এবং থার্ড হচ্ছে ভিট্রিও রেটিনা। সো দেখেন, আপনি পার্ট 1 অপথলমোলজিতে 3টা সাবজেক্টে আপনি যে কোনো একটা চুজ করতে পারছেন, এবং পরবর্তীতে ফেলোশিপ, লং টার্ম শর্ট টার্ম ফেলোশিপের বিষয় আছেই। তো এগুলো আসলে অপরচুনিটি যে আপনি আপনার সুবিধা মতো, আপনি আপনার পছন্দ মতো আপনার স্পেশালিটি তো আপনি চুজ করলেন, পাশাপাশি আপনি সাব স্পেশালিটিও চুজ করতে পারছেন। হ্যাঁ, আচ্ছা, যেমন আরেকটা আমাদের খুব ভালো পপুলার রিনাউন্ড হয়েছে বা হচ্ছে, সেটা হচ্ছে রিফ্র্যাক্টিভ সার্জারি। ফর এক্সাম্পল, দেখেন এখন মানুষ চশমা পড়তে চায় না। হ্যাঁ, চশমা পড়তে চায় না তারা। রিফ্র্যাক্টিভ সার্জারি, যেমন আমাদের ল্যাসিক আমরা খুব কমন আমরা বলি, হ্যাঁ, ল্যাসিক, স্মাইল ল্যাসিক, এগুলো করছেন। এখন এগুলো হচ্ছে কি যে এগুলো আসলে নিউয়ার টেকনোলজি, নতুন নতুন অনেক কিছু আছে। আগে মানুষ ল্যাসিক করতো, এখন মানুষ স্মাইল করছে। হ্যাঁ, আরো সিল্ক চলে আসছে, অনেক অনেক নতুন চলে আসছে প্রসিডিউর গুলো। তো এটাতে সুবিধা কি যে আপনি যখন একটা নতুন কিছু শিখে আসছেন বা ইন্ট্রোডিউস করছেন, দেখবেন যে সব পেশেন্ট আপনার কাছে আসতেছে, কারণ আপনি ওভাবে বলতে পারছেন যে আমি নিউয়ার টেকনোলজি নিয়ে আসছি বা আমি এটা শিখেছি। তো এরকম বিষয়গুলো, যেটা ব্যাপারটাই হচ্ছে যে আপনি অ্যাডভান্স লেভেলের। হ্যাঁ, যে আপনি কিভাবে আপনার সাব স্পেশালিটা চুজ করছেন এবং আপনি কিভাবে জিনিসগুলো হ্যান্ডেল করতে পারছেন। আচ্ছা, তারপর যেটা বলছিলাম যে আমাদের স্কোপ, যে আমরা আসলে ঠিক আছে একটা ডিগ্রি করলাম, তাহলে এরপর আমার ক্যারিয়ারটা কি হবে? আপু, আমার তো গভর্নমেন্ট জব নাই, আমি তাহলে কি করব? বা আপু, আমার তো প্রাইভেট জব, বা আমি গভর্নমেন্ট জবে আছি, তো এক্ষেত্রে আমার সুবিধা কি? এগুলো আমাদের খুবই কমন কোয়েশ্চেন। বা আপনারা যেহেতু এখন ইন্টার্ন শেষ করেছেন, আপনাদের অনেকেই একটু দ্বিধাদ্বন্দ্বে আছেন। আসলে ইন্টার্ন শেষ করার পর দ্বিধাদ্বন্দ্ব হওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ, যে অনেকে তো বলে সরকারি চাকরি ভালো না, বা প্রাইভেট জবে আমার সরকারি চাকরি ভালো লাগে না। হ্যাঁ, এখন আমি কিভাবে করব? আরো একটা যেটা আমাদের কনফিউশন থাকে যে আপু, আমি তো ঢাকার বাইরে থাকি, বা আমি তো পেরিফেরিতে, আমি তো জেলা সদর হাসপাতালে আমার আমার আমি থাকবো, তাহলে আমি ওখানে কিভাবে আমার ক্যারিয়ারটাকে গোছাবো? হ্যাঁ, এরকম অনেক কিছুই থাকে। এখন বিষয়টা হচ্ছে কি যে দেখেন, আপনি আই স্পেশালিস্ট, আপনি যদি জেলা সদর বা যেটা বললাম, আপনি যদি একটু পেরিফেরির দিকে দেখেন, দেখবেন যে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারই নাই।
হ্যাঁ, ডাক্তারই নাই। ওখানে দেখবেন সব কুয়াকরা ডিএমএফরা এই কোথাও এক জায়গা থেকে হয়তো সে চশমা দিত, চশমার দোকানে বসতো, সেখান থেকে সে এখন ওখানে ডাক্তার হয়ে গেছে, এরকম একটা বিষয় আমাদের বাংলাদেশের এসপেক্টে যা হয়। তো যেটা যে জন্য বললাম কথাটা, যে আমার কাছে মনে হয় যে পেরিফেরিতে বরং অপথলমোলজিস্টদের জন্য আরো ভালো সুযোগ। হ্যাঁ, কারণ ওখানে তো ডক্টর নাই, ডক্টর খুবই কম। তো আপনি যদি ওখানে খুব সুন্দর করে একটা সেট আপ দিয়ে বসতে পারেন, দেখবেন যে আশেপাশে বিশাল অঞ্চল থেকে আপনার কাছেই পেশেন্ট আসতেছে। পেরিফেরির দিকে কথা বলছি, হ্যাঁ, যেখানে ডাক্তার নাই বা যেখানে সুযোগ সুবিধা কম। তো এগুলো একটা বিষয়। আর ঢাকার ক্ষেত্রে বা মেইন যে আমাদের হসপিটাল গুলো, এখানে তো আসলে অনেক ধরনের কাজ শিখার অনেক কিছুর ব্যাপার থাকে। যেমন ফর এক্সাম্পল, এখন আপনারা জানেন যে বেশ কিছু প্রাইভেট গুচ্ছ হসপিটাল চলে এসেছে আমাদের বাংলাদেশ আই হসপিটাল, ভিশন আই হসপিটাল। হ্যাঁ, এগুলোতে হচ্ছে কি যে আপনার সব ধরনের, আমরা একটু আগে যেটা দেখলাম যে সাব স্পেশালিটি হচ্ছে, সব ধরনের স্পেশালিস্ট স্যাররাই কিন্তু এখানে বসছেন, এবং তাদের ক্ষেত্রে কিন্তু তাদের আন্ডারে জুনিয়র ডক্টররাও কাজ করছে, শিখছে। হ্যাঁ, তো এই সুযোগগুলো আসলে অন্যান্য সাবজেক্টে কম, যে আপনি একজন প্রফেসরের কাছে প্রাইভেট চেম্বারে বসে আপনি হাতে কলমে তার থেকে শিখছেন এবং শেখাচ্ছে। হ্যাঁ, তো এগুলো একটা বেনিফিট। সেকেন্ড যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে গভর্নমেন্ট জব এবং প্রাইভেট জবের ক্ষেত্রে আসলে আমাদের কি কি ভ্যারিয়েশন হতে পারে বা আমরা কিভাবে জিনিসগুলোকে ডিল করব। আচ্ছা, এখন বিষয় হচ্ছে কি যে গভর্নমেন্ট প্রাইভেট জব দুইটারই কিছু বেনিফিট এবং কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। হ্যাঁ, এখন জিনিসটা হচ্ছে প্রথমত আপনাকে ডিসিশন নিতে হবে যে আমি গভর্নমেন্ট জব করবো নাকি আমি প্রাইভেটলি প্র্যাকটিস করবো বা প্রাইভেট কোনো ইনস্টিটিউটের সাথে থাকবো। এখন যেটা বললাম যে আসলে দুইটারই কিছু প্লাস মাইনাস বিষয় থাকে। ফর এক্সাম্পল, গভর্নমেন্ট জবে আপনারা যেটা জানেন যে জব সিকিউরিটি একটা বাংলাদেশের পার্সপেক্টিভ একটা বিশাল বিষয়, যে আপনার জবটা সবসময় থাকছে, মাস গেলে আপনার একটা স্যালারি আপনার অ্যাকাউন্টে ঢুকছে। হ্যাঁ, এটা একটা বিষয়। সেকেন্ড হচ্ছে গিয়ে আপনি যদি আপনি একটা ভালো জায়গায় পোস্টিং নিয়ে নেন বা থাকেন, তাহলে আপনার কাজ করার বিশাল সুযোগ। ঠিক আছে, আর আপনারা জানেন যে এখন নতুন নতুন কনসালটেন্ট গভর্নমেন্ট জবের ক্ষেত্রে পদ সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তো সেগুলো আসলে একটা বিষয়, যে এই এই সুবিধাগুলো তো আপনি আসলে প্রাইভেট সেক্টরে পাবেন না বা কম পাবেন, যে নিজের মতো করে ডিল করছেন, ভ্যারাইটি অফ পেশেন্ট, ভ্যারাইটি অফ স্কোপ ফর লার্নিং। হ্যাঁ, এগুলো তো অবশ্যই আমরা জানি যে গভর্নমেন্ট জবগুলোতে আমাদের সুযোগটা দিচ্ছে, যেখানে আসলে প্রাইভেট সেক্টরে সেই সুযোগটা কম। হ্যাঁ, এবং যেটা বলছিলাম যে অপথলমোলজি কনসালটেন্ট বা দেখবেন যে আমাদের দেশে আসলে অপথলমোলজির সংখ্যাই কম। হ্যাঁ, লাস্ট 10 ইয়ার্সে তাও ডক্টর এন্ট্রি হচ্ছে বা আমরা ক্যারিয়ার হিসেবে অপথলমোলজিকে চুজ করছি, কিন্তু তার আগে দেখবেন যে আসলে আপনি হাতে গোনা কয়েকজন আমাদের সারা বাংলাদেশে অপথলমোলজিস্ট, এরকম বিষয়টা। হ্যাঁ, তো এটাতে হয়েছে কি যে এটাতে হয়েছে কি যে আমাদের কিন্তু অনেক বেশি মানে স্কোপ আছে, ভ্যাকেন্সি আছে, বিশেষ করে যেটা বললাম যে প্রাইভেট পেরিফেরি গুলোতে। হ্যাঁ, তো এগুলো একটা বিশাল অ্যাডভান্টেজ আমাদের জন্য। আচ্ছা, আর গভর্নমেন্ট সেক্টরে যেটা বললাম যে আমাদের পদ কিন্তু আপনার দেখা যায় কি যে জেলা সদর বা হচ্ছে সেন্ট্রাল এরিয়া, ঢাকা, চিটাগাং, হ্যাঁ, ময়মনসিংহ, এইসব জায়গা বাদে আপনি যদি যে কোনো জায়গায় আপনার পোস্ট কিন্তু নিয়ে খুব একটা ঝামেলা হয় না। হ্যাঁ, অফথালমোলজি পোস্ট থাকে, পাওয়া যায়। আর প্রাইভেট জবের ক্ষেত্রে কথা বলি, যে প্রাইভেট সেক্টরের সুবিধা, একটা বিশাল সুবিধাটা হচ্ছে কি যে আমরা একটু আগে বললাম যে অপথলমোলজি বা আইয়ের ইনস্ট্রুমেন্ট বা আমাদের যে সার্জিক্যাল যে যন্ত্রপাতি গুলো, সার্জিক্যাল যে প্রসিডিউর, এগুলো আসলে এক্সপেন্সিভ। হ্যাঁ, এগুলো বিশাল এক্সপেন্সিভ, 1-1.5 কোটি বা অনেক বিশাল এক্সপেন্সিভ। তো সেক্ষেত্রে দেখা যায় কি প্রাইভেট হসপিটাল গুলোতে কিন্তু সেই ইনস্ট্রুমেন্ট গুলা, নিউয়ার ইনভেনশন গুলা কিন্তু তারা আনছে, যেটা আসলে গভর্নমেন্ট সেক্টর অবশ্যই সেটা কম। হ্যাঁ, তো আপনার প্রাইভেটের সুবিধা হচ্ছে সেই জিনিসগুলো সম্পর্কে আপনি কিন্তু অ্যালার্ট হতে পারছেন, আপনি জানতে পারছেন। হ্যাঁ, এবং যেটা বলছিলাম যে এখন তো আসলে গুচ্ছ আকারে হচ্ছে, আগে যেটা হতো যে নিজে একটা চেম্বার সেট আপ দিয়ে, নিজে একটা ওটি সেট আপ দিয়ে বসা, এবং সেখান থেকে আদৌ আমার কতটা আমি ফিনান্সিয়াল ব্যাকআপ পাবো, এটা একটা অবশ্যই এটা একটা অনেক বড় বার্ডেন। কিন্তু এখন যেটা হচ্ছে কয়েকজন ডক্টর মিলে বা একটা গ্রুপ অফ হসপিটাল দেওয়া হচ্ছে, আপনারা দেখে থাকবেন যে রিসেন্ট
অনেকগুলো হসপিটাল এভাবে হচ্ছে শেয়ার হোল্ডিং এর মাধ্যমে। তো এভাবে কিন্তু প্রাইভেট সেক্টর গুলাতে আসলে আমাদের জন্য বিশেষ করে আমাদের যারা জুনিয়র ডক্টর বা আপকামিং ডক্টর অপথ্যালমোলজিস্ট তাদের জন্য এটা একটা বিশাল বেনিফিট, হ্যাঁ, যে আপনাকে এত বড় বার্ডেন না নিয়ে আপনার একটা গুচ্ছ আকারে বা কয়েকজন মিলে একটা হসপিটাল আপনি সেট আপ দিতে পারছেন এবং সেখানে কাজ করতে পারছেন। এবং প্রাইভেট সেট আপের ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে ঢাকার বাইরে বা আপনার মেইন শহরগুলোর আশেপাশে কিন্তু আপনার এরকম সেট আপ কম। হ্যাঁ, তো আপনার যদি অনেকে থাকে না যে আমি ঢাকার বাইরে থেকে এসেছি বা আমি একটু পেরিফেরির দিকে থাকি, তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা গুড অপশন। হ্যাঁ, কারণ আপনি সার্জিক্যাল স্কিল আসতে মানে সার্জিক্যাল স্কিল আসতে তো আসলে একটু সময় লাগে। আপনারা জানেন যে আইয়ের সার্জারি গুলো একটু ইনস্ট্রুমেন্ট ওরিয়েন্টেড এবং এর ব্যাপারগুলো একটু ইনস্ট্রুমেন্ট ওরিয়েন্টেশন হতে একটু সময় লাগে, কিন্তু ওই পর্যন্ত আপনি বসে থাকবেন? অবশ্যই আপনি বসে থাকবেন না। আপনি রিফ্র্যাক্টিভ এরর কারেকশন করবেন, আপনি ছোটখাটো ট্রিটমেন্ট আপনি ঘুমায় চেম্বার করবেন। হ্যাঁ, তো এগুলো আসলে অন্য সাবজেক্টে দেখা যাচ্ছে যে ওভাবে করা যায় না একটা নির্দিষ্ট লেভেল না আসা পর্যন্ত। হ্যাঁ, যেটা আয়ের ক্ষেত্রে আপনি করতে পারবেন, ওপিডি পেশেন্ট আপনি খুব সুন্দর করেই দেখতে পাবেন। আচ্ছা, তো যাই হোক, অনেক কিছু বললাম। লাস্ট আরেকটা অপরচুনিটির কথা বলি, সেটা হচ্ছে ভ্যারাইটি অফ ডিগ্রিজ উইথ অপরচুনিটি। যে আমাদের দেশি বিদেশি অনেকগুলো ডিগ্রি রয়েছে আমাদের আই স্পেশালিস্ট হওয়ার জন্য। হ্যাঁ, বা আই স্পেশালিস্ট হওয়ার পরও আমি অনেকগুলো ডিগ্রি নিতে পারছি। বিশেষ করে আমাদের একটু ইচ্ছা থাকে যে আমরা যদি একটু দেশের এফসিপিএস এমডিএমএস করার পাশাপাশি আমি একটু বাইরের ডিগ্রি নিতে চাচ্ছি। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা জানেন যে অপথলমোলজিতে কিছু খুব ভালো ভালো আহ আহ, রয়েছে, ডিগ্রি রয়েছে, যেমন দেশে বসে কিছু ডিগ্রি আমরা নিতে পারছি, যেমন আইসিইউ FRCS 1, হ্যাঁ, FRCS 1, এগুলো আমরা দেশে বসেই কিন্তু আমরা এগুলো করতে পারছি। তো এটা আসলে একটা গুড অ্যাডভান্টেজ যে আপনি দেশে বসে বিদেশি কারিকুলামে একটা ডিগ্রি নিচ্ছেন। যেমন এখন আপনারা জেনে থাকবেন যে আইসিইউ খুব পপুলার হচ্ছে। হ্যাঁ, যে কারণ হচ্ছে কি, যেটা 3টা পার্টি আমরা দেশে বসে দিতে পারছি। এটা একটা ভালো বিষয়। আর আর সেখান থেকে আপনি হচ্ছে সরাসরি এফআরসিএস এবং এমআরসিএস এগুলোর ফাইনাল পার্টে দিতে পারছেন। হ্যাঁ, যেগুলো আমরা আসলে একটা ভালো আমাদের জন্য সুযোগ যে আমরা দেশে বসে একটা ফরেন ডিগ্রি নিতে পারছি, যেটা আমরা পরবর্তীতে যদি আমরা অ্যাব্রোড যাওয়ার প্ল্যান করি সেটা অবশ্যই আমার সিভির জন্য, সিভিতে একটা বিশাল বেনিফিট দিচ্ছে। আচ্ছা, তো যেটা বলছিলাম অলরেডি যে আমাদের অপথ্যালমোলজিতে আমাদের একই সঙ্গে আমরা ওপিডি ডিজিজ গুলা হ্যান্ডেল করতে পারছি। এবং এখানে বিভিন্ন লেজার প্রসিডিউর আপনারা জানেন যে আই ডিজিজ গুলোতে আপনি যদি একটা লেজার সেট আপ দিতে পারেন বা আপনি যেখানে বসছেন চেম্বার করছেন সেখানেই যদি লেজার সেট আপ থেকে থাকে, এগুলো দেখবেন এগুলো আসলে হিউজ অ্যাডভান্টেজ, হিউজ সুযোগ। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, যেটা এটা আসলে আশার কথা বলছিলাম, হোয়াই ইজ ইট ইজ ফিউচার প্রুফ। যেমন আমি যখন অপথলমোলজিতে এসেছি তখন শুনে এক বড় ভাই বলেছে, আরে চোখ তো আই তো খুবই ভালো সাবজেক্ট, আমাদের 20 কোটি মানুষের 40 কোটি চোখ, তো অনেক তুমি তো ফ্যাকো করবা শুধু। এরকম একটা বিষয়, এটা গড়ে কিন্তু এটা সত্যি যে আসলে আলটিমেটলি তো আপনার আমাদের পপুলেশন অনুযায়ী তো আসলে অনেক পেশেন্ট। এই আর কি। হ্যাঁ, তো ফিউচার নিয়ে ইনশাল্লাহ ভয়ের কিছু নাই। আই ইজ আ গুড সাবজেক্ট, অপথলমোলজি ইজ আ ভেরি গুড সাবজেক্ট। কাম কাম টু আস, কাম টু আওয়ার টু বিকাম অপথলমোলজিস্ট। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, এটা আসলে একটা ইন্সপিরেশনাল কথাবার্তা। দ্য ওয়ে টু সাকসেস, বি ফোকাসড, ওয়ার্ক হার্ড, প্রপার গাইডেন্স। একটু আগে ভাই একটা কথা বলেছিলেন যে আসলে হার্ড ওয়ার্কিং এর কোনো বিকল্প নাই, গাইডেন্সও থাকতে হবে। ব্যাপারটাও তাই। হ্যাঁ, যে আপনি হয়তো, হ্যাঁ আপু আমি একটু কম পারি, আপু আমার একটু মনে থাকে না, আমার মেমোরি খারাপ। হ্যাঁ, এখন এগুলা সবকিছু ওভারকাম করেই করতে হবে, কিছু করার নাই। যেমন আপনারা যদি আমার সাথে যুক্ত থাকেন, আমি কিছু ক্লাস নেই পার্ট 1-এ, দেখবেন যে আমি প্রতি ক্লাসেই বলতে থাকি যে আমার মেমোরি খারাপ, আমি এগুলো ভাবে মনে রাখতাম, আমি অনেক নিয়মিক দিয়ে মনে রাখতাম। হ্যাঁ, কারণ আমার মেমোরি খারাপ। এটা ট্রু, এটা মেনে নিয়ে আপনাকে করতে হবে যে হ্যাঁ আমি কম মনে রাখতে পারি কিন্তু আমি হার্ড ওয়ার্ক করতে পারি। সো আমি কম পারি, আমি কম বুঝি, এগুলো কোনো কথা না। আপনি যদি 5 বারের জায়গায় 10 বার পড়ে যদি আপনার মনে রাখেন, আপনি 10 বার পড়েন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, প্রপার গাইডেন্স আসতে হবে, ফোকাস থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা, অপথলমোলজি সম্পর্কে অনেক কিছু বললাম যে আসলে আমাদের স্কোপ গুলো কি, আমরা কিভাবে একটা ডিসিশন নিতে পারি। হ্যাঁ, এরপরও যদি কারো কিছু কোয়ারি থাকে আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো যথাসাধ্য অ্যান্সার করার।
তো এগুলো আসলে আমাদের এগুলো আসলে আমাদের একটা ধারণা দেয়া, যেহেতু ইন্টার্নি সময় আমাদের সময় খুব কম, দেখা যায় অপথ্যালমোলজিতে আমাদের হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ 10 দিনের একটা প্লেসমেন্ট থাকে। আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যখন ফাইনাল পরীক্ষা দিচ্ছি, ফাইনাল প্রব দিচ্ছি, তখন কি হচ্ছে যে আমাদের পেপার 2-তে কিছু গদবাঁধা কিছু কোশ্চেন অ্যান্সার আয়ের জন্য পড়ে আমরা পাশ করে যাচ্ছি। এই ঝামেলাটাতে হচ্ছে কি, যে এই বিষয়টাতে যেটা সমস্যাটা হয় যে পরবর্তীতে আমাদের যাদের ইচ্ছা থাকে যে আমি একজন আই স্পেশালিস্ট হতে চাই, কিন্তু আমি তো আসলে জানি না, কারণ আমার তো অল্প কিছু ডিজিজ বা কিছু জিনিস পড়ে সেই তো আমি পাশ করে ফেলেছি। আবার দেখা গেল যে যখন আমার ইন্টার্নির সময় আইবে আমার প্লেসমেন্ট, আমি তো ওইটা যে এসে ওয়ার্ড চিনতে চিনতেই তো আমার চলে গেল 10 দিন, আমি তো কিছুই বুঝলাম না। হ্যাঁ, তো এই কারণে সমস্যাটা হয় কি, যে অনেকের মনে ইচ্ছা থাকে যে আমি আইতে ক্যারিয়ার করব, কিন্তু কিভাবে করব বুঝতে পারতেছি না, কি কি ডিগ্রি আছে সেটাই তো জানি না। মানে এরকম একটা বিষয়, এটা খুবই কমন, এটা আপনিও আপনার ক্ষেত্রে যদি মিলে যায় এটা নিয়ে লজ্জা পাবেন না, এটা খুবই কমন। হ্যাঁ, এটা জানা যায় না। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি যে বাংলাদেশে আমরা একজন অপথলমোলজিস্ট হিসেবে হতে চাইলে আমাদের কি কি ডিগ্রি বা কি কি ভাবে আমরা একজন অপথলমোলজিস্ট হতে পারি। হ্যাঁ, তাহলে দেখেন বর্তমানে আমাদের দেশে আমাদের 4টা ডিগ্রি আমাদের রয়েছে, যেভাবে আমরা একজন আই স্পেশালিস্ট হিসেবে আমাদের নিজেদেরকে ক্রিয়েট করতে পারি। তাহলে আমাদের ডিগ্রি গুলো কি আছে? এমএস, ডিও, এফসিপিএস, এমসিপিএস। হ্যাঁ, তাহলে এমএস এবং ডিও হচ্ছে আমাদের বিএমইউর আন্ডারে, যেটা আমাদের রেসিডেন্সি এবং আমাদের ডিপ্লোমা এক্সামের মাধ্যমে আমরা এন্ট্রি করছি। পরবর্তীতে এমএস 5 বছর এবং ডিও 2 বছর ডিগ্রির মাধ্যমে কোর্সের মাধ্যমে আমরা ফাইনাল পরীক্ষা দিয়ে এমএস এবং ডিও ডিগ্রি নিতে পারছি। আর আমাদের বিসিপিএস এর আন্ডারে 2টা ডিগ্রি রয়েছে, এফসিপিএস এবং এমসিপিএস, আপনারা জানেন। তো এই 4 ভাবে আমরা হচ্ছে একটা ডিগ্রি নিতে পারছি আমাদের অপথ্যালমোলজিস্ট হওয়ার জন্য। হ্যাঁ, আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে কি, যে এতগুলো ডিগ্রির মধ্যে আপু আমি কোনটা নিব? আমি তো বুঝতেছি না কোনটার সাথে কোনটার কি পার্থক্য, তাই না? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে কি, যে ডিগ্রি বা যে কোনো কিছুতে ঢোকা আসলে টোটালটাই আপ টু ইউ, যে আপনার জন্য কোনটা কনভিনিয়েন্ট, আপনি কোনটা করতে পারবেন। হ্যাঁ, ফর এক্সাম্পল দেখেন, এমএস, এফসিপিএস এগুলো হচ্ছে একটু লেন্দি সময়, হ্যাঁ, যে 5 বছরের তুলনামূলক ডিও, এমসিপিএস এগুলো কম সময়, 2 বছরের ডিগ্রি। হ্যাঁ, এখন এটাতে বিষয়টা হচ্ছে কি, অনেকে ভাবেন যে আমি এত বছর, 5 বছর 7 বছর লাগায় আমি একটা ডিগ্রি নিব, এই 5 বছর আমি কিভাবে চলবো, বা আমার এত পড়াশোনা করতে ভালো লাগে না, এত টাইম আমি দিতে চাচ্ছি না, আমি কম সময় ডিগ্রি নিতে চাচ্ছি। ইউ গো ফর ডিও, ইউ গো ফর এমসিপিএস। কারণ যখন আপনি প্রাইভেট প্র্যাকটিস করতে যাচ্ছেন, ইভেন যখন আপনি একটা জবে ঢুকতে যাচ্ছেন, একজন আহ একজন ডিগ্রিওয়ালা এবং ডিগ্রি ছাড়ার মাঝে কিন্তু পার্থক্য আছে। হ্যাঁ, সিম্পলি একটা ডিও ডিগ্রি বা একটা এমসিপিএস ডিগ্রিও দেখবেন এই জব মার্কেটে অনেক ভ্যারি করে, যে আচ্ছা সে তো ডিগ্রি নেয়, অথচ দেখবেন যে আরেকজন হয়তো এফসিপিএস ফাইনাল দিচ্ছে, সে কিন্তু অনেক জানে, কিন্তু একটা ডিগ্রি নামের পাশে থাকা আসলে জরুরি। হ্যাঁ, তাহলে বিষয়টা কি হলো, যে আমি কম সময়ের মধ্যে ডিগ্রি নিতে চাচ্ছি, বা আমি আমার অল্প সময় নিয়ে আমি ডিগ্রিটা করে আমি একটা ক্যারিয়ার সেট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি ডিও, এমসিপিএস এর গুড অপশন, ভেরি গুড অপশন। হ্যাঁ, ডিও কিন্তু খুব ভালো অপথলমোলজির জন্য, যে 2 বছর আপনি মোটামুটি একটা গুছায় ফেললেন। হ্যাঁ, তারপর আপনি চাইলে একটু ফেলোশিপ করতে পারেন। আচ্ছা, এটা হলো 2 বছরের ছোট ডিগ্রির জন্য, কিন্তু অনেকে হয় কি চায় যে না আমি একটা ডিগ্রি করবো, একটু সময় নিয়ে আমি একটা বড় ডিগ্রি করতে চাই। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি এফসিপিএস, এমএস যে কোনো ভাবে আপনি করতে পারেন। তো আপনারা জানেন যে এমএস আমি বললাম বিএমইউর আন্ডারে, রেসিডেন্সির আন্ডারে, ফ্যাকাল্টি অফ সার্জারিতে এক্সামটা হচ্ছে, একটু আগে ভাইয়া বলে গিয়েছেন, তো এই জন্য আমি আর ওইদিকে যাচ্ছি না। যেহেতু আমাদের একটা কমন কোশ্চেন হয় ফ্যাকাল্টি অফ সার্জারি, ফ্যাকাল্টি অফ সার্জারির আন্ডারে আমাদের একটা কমন কোশ্চেন হয়ে এমএস এর আমাদের এক্সামটা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আর আরেকটা যেটা বিসিপিএস এর আন্ডারে আমাদের এফসিপিএস। এমএস এর গাইডলাইন সম্পর্কে একটু আগে সার্জারি ভাইয়া বলে গিয়েছেন, যে আসলে এখানে কি কি টপিক হয়, কি কোশ্চেন হতে পারে। যেহেতু কোশ্চেনটা একই, আপনারা জানেন যে এটা আসলে একটা কোশ্চেনই হচ্ছে, যে ফ্যাকাল্টি অফ সার্জারি আন্ডারে, তো ওইদিকে আমি যাচ্ছি না। তো আমি এফসিপিএস পার্ট 1 নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, যেহেতু এই সম্পর্কে আসলে আমাদের ধারণাগুলো কম। আচ্ছা, তাহলে আমরা একটু এফসিপিএস পার্ট 1 যে আমাদের অপথলমোলজি, এই সম্পর্কে আমরা একটু দেখি। যে এফসিপিএস পার্ট 1 আমাদের আমরা জানি যে আগে এটা 4 বছর ছিল, এখন এটা একটা 5 বছরের ট্রেনিং পিরিয়ড নিয়ে আমাদের এই এফসিপিএস ডিগ্রিটা আমরা নিতে পারি।
তো এক্ষেত্রে প্রথম 2 বছর হচ্ছে আমাদের কোর ট্রেনিং, এবং 2 বছর পরে আমাদের একটা মিড টার্ম এক্সাম হবে, এরপরে গিয়ে আমাদের ফাইনাল পরীক্ষা আমরা দিতে পারবো। তো এটা একটা ভালো বিষয় যে আগে 5 বছর পরে একেবারে ফাইনাল পরীক্ষা হতো, এখন যেটা আমার 2 বছর পরে আমরা একটা খুব সুন্দর করে একটা মিড টার্ম হয়, তারপর গিয়ে 3 বছরের বাকি ট্রেনিংটা হচ্ছে। আচ্ছা, এভাবে হয়। এবং সেকেন্ড যেটা, যে আমাদের ফাইনাল পরীক্ষার পরে আমরা একটা খুব সুন্দরভাবে আমরা পরীক্ষাটা দিয়ে আমরা এফসিপিএস ডিগ্রি অর্জন করি। আচ্ছা, এক্ষেত্রে যেটা হতো যে আগে 3 দিনের পরীক্ষা হতো, এখন একদিনে আমাদের পরীক্ষাটা হচ্ছে। এটা একটা গুড গুড বিষয়, হ্যাঁ, যে আগে 3 দিন আসাটা ঝামেলা ছিল, এখন বিসিপিএস ডিসিশন নিয়েছে যে একদিনেই আসবে, এটা একটা খুব ভালো বিষয়। আচ্ছা, তো এভাবে আমাদের এফসিপিএস ট্রেনিংটা আমাদের হচ্ছে। আচ্ছা, এখন এক্ষেত্রে আমাদের যেটা সমস্যা হয় সেটা হচ্ছে এফসিপিএস পার্ট 1। আপু, এফসিপিএস পার্ট 1 থেকে পড়বো, কি পড়বো, কিছুই তো বুঝি না, তাই না? আমরা কনফিউজড হয়ে যাই। তো কনফিউজড হওয়াটাই স্বাভাবিক, হ্যাঁ, যে কি পড়বো কিভাবে পড়বো বুঝি না। এখন এই জন্যই হচ্ছে আমরা, হ্যাঁ, যে আমরা আসলে চেষ্টা করি যে আপনাদেরকে গাইডলাইন দেওয়ার, যে কি পড়বেন কিভাবে পড়বেন। অনেক বই আছে, কি পড়বো বুঝি না। আচ্ছা, এক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের পার্ট 1-এর জন্য আমরা অপথ্যালমোলজি আমরা প্রতি বছর 3টা করে ব্যাচ শুরু করি। ক্লিনিক্যাল ব্যাচ, আমাদের লং ব্যাচ যেটা হচ্ছে ইন্টেন্সিভ কেয়ার ব্যাচ, এবং আমাদের এক্সাম ব্যাচ। ক্লিনিক্যাল ব্যাচ যেটা, সেটা হচ্ছে আমাদের টোটালটাই অপথ্যালমোলজি রিলেটেড, এবং আমাদের ইন্টেন্সিভ কেয়ার লং ব্যাচ যেটা, সেখানে হচ্ছে আমাদের একই সাথে বেসিক এবং অপথ্যালমোলজি ক্লাসগুলো হয়, যেটা অলরেডি আমরা এখানে লিখেছি যে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট টোটাল আমরা 50+ ক্লাস নিচ্ছি। 50+ই হয়, কারণ হচ্ছে অপথ্যালমোলজি আরো আমরা পরে গিয়ে ক্লাস অ্যাড করি, জেনারেলও অ্যাড করি। তো যাই হোক, এক্ষেত্রে আমাদের ইন্টেন্সিভ কেয়ার যেটা, সেটা হচ্ছে আপনার একটা বড় সময় নিয়ে আমরা ক্লাসগুলো নিয়ে থাকি, হ্যাঁ। যেমন ফর এক্সাম্পল, যে আমাদের পার্ট 1-এ তো বেসিক থেকেও কোশ্চেন আসছে, অপথ্যালমোলজি থেকেও আসছে। তো সেক্ষেত্রে আমরা বেসিকের জন্য জেনারেল ক্লাস আমরা রেখেছি 25+, এবং আমাদের অপথ্যালমোলজির জন্য আমরা রেখেছি 20+। পাশাপাশি আমাদের বায়োস্ট্যাটিক্স ক্লাস হচ্ছে 3টা, এবং এট দ্য লাস্ট আমরা একদম বিসিপিএস স্ট্যান্ডার্ডে 3টা মুক টেস্ট নিচ্ছি, এবং আলটিমেটলি আমাদের প্রপার যে আমাদের একটা সাজেশন থাকছে আমরা একদম লাস্টের দিকে, হ্যাঁ। তো এই টোটালটা মিলিয়ে হচ্ছে আমাদের ইন্টেন্সিভ কেয়ার লং ব্যাচ। এবং যেহেতু আপনারা ইন্টার্ন, মাত্র নতুন জানছেন, শুনছেন বা গোছাচ্ছেন, হ্যাঁ, আপনাদের ক্ষেত্রে এই ইন্টেন্সিভ কেয়ার লং ব্যাচটাই সবচেয়ে বেটার, কারণ এখানে একই সাথে বেসিক এবং একই সাথে আমাদের অপথ্যালমোলজির যে টপিক গুলো সেগুলো আমরা খুব সুন্দরভাবে গোছায় করানোর আমরা চেষ্টা করি বা করবো ইনশাল্লাহ। এবং নেক্সটে আমাদের একটা ক্লাস আমরা রেখেছি ফুল ফ্রি, যেটা হচ্ছে আমরা ওপেন ফর অল করে দিয়েছি, করবো আর কি। যেটা আমাদের নেক্সট ক্লাসটা আমরা আপনাদের সুবিধার্থে, যে আমরা আসলে ক্লাসগুলো কিভাবে নিচ্ছি, কিভাবে আমরা আমাদের টপিক গুলো সাজাই, বা কিভাবে আমরা প্রত্যেকটা ক্লাসে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যে কোত্থেকে কোশ্চেন আসবে, কিভাবে আসবে, বা আপনারা কতটুকু পড়বেন, হ্যাঁ, কোত্থেকে পড়বেন, এই বিষয়গুলো আসলে আমরা ইনহেন্স করি এই আমাদের ক্লাসগুলোতে। তো আমাদের নেক্সট যে ক্লাসটা আমরা ওপেন ফর অল ফ্রি করেছি, সেটা হচ্ছে 26 তারিখে আমাদের একটা ক্লাস, সেটা আমরা সবার জন্য ফেসবুক লাইভ ওপেন করে দিব, তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে যে আমাদের আসলে ক্লাসের প্যাটার্নটা বুঝতে, হ্যাঁ। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের গাইডলাইন, যে আমরা আসলে কিভাবে পড়বো, কি পড়বো, আমরা কেন অপথ্যালমোলজি চুজ করব। আচ্ছা, এখন ওই যে বললাম যে সবকিছু আসলে কনফিউজিং লাগে প্রথম দিকে, কিন্তু ডিসিশন নিতে হবে, হ্যাঁ। ইন্টারভিউ পরে বা ইন্টারভিউ সময়তে আপনি যত দ্রুত ডিসিশন নিতে পারবেন, আপনি তত বেনিফিটেড হবেন, কারণ দেখবেন যে অনেকে কোন সাবজেক্টে যাব, কোথায় যাব, কি করবে, এইগুলা চিন্তা করতে করতে দেখবেন 2, 2.5 বা 3 বছর চলে গেছে, হ্যাঁ। তো এই জন্য ডিসিশন নিতে হবে, এবং সেই ডিসিশন অনুযায়ী কাজ করতে হবে, হ্যাঁ। আচ্ছা, এরপরও যদি কারো কোনো কিছু জানার থাকে, আমাকে এখানে নোট দিতে পারেন, এখানে মেসেজ দিতে পারেন, অথবা আমি অপথ্যালমোলজি কোঅর্ডিনেটর হিসেবে সিনপস মেডিকেল একাডেমিতে আছি। তো আমার সাথে কন্ট্যাক্ট করবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যে কোনো কিছু আমার সাধ্যমতো সলভ করার, হ্যাঁ। আচ্ছা, আহ
তো এই হচ্ছে আমাদের আজকের সেশনে অপথ্যালমোলজি বিষয়ক কথাবার্তা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর ইনশাল্লাহ নেক্সটে আরো দেখা হবে। তো কারো কি কিছু জানার আছে বা জিজ্ঞেস করার আছে? ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ এগেন ওয়েলকাম টু আওয়ার সিনাস মেডিকেল একাডেমি। ইনশাল্লাহ দেখা হবে। আর আমাদের নেক্সট ক্লাস, যেটা আমি বললাম যে ওপেন ফর অল করা হয়েছে, সবাইকে আমাদের নেক্সট ক্লাসের জন্য স্বাগতম। ইনশাল্লাহ দেখা হবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ।